হ্যালো, 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 হ্যালো। ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যালো, হ্যালো। আচ্ছা, একটু জয়েন হয়ে যাক। আমি মিউট করছি একটু, হ্যাঁ। একটু তাড়াতাড়ি সবাই জয়েন হও। আচ্ছা, যারা জয়েন হয়েছো তারা ভিডিও অডিও প্রপার দেখতে পাচ্ছ তো? একটা স্ক্রিন শো হচ্ছে, দেখো, সিওয়াই রিভিশন বা কেমিস্ট্রি রিভিশন ডে 1 বলে। এই স্লাইডটা দেখতে পাচ্ছ তো সবাই? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মেন স্লাইডে ঢুকছি। ওকে। আচ্ছা, শুরু করার আগে একটা কথা বলে রাখি যে তোমরা কোশ্চেন আপাতত দেখতে পাচ্ছ যে কীরকম কী হচ্ছে। তাহলে কোশ্চেন কোন দিক থেকে কী হচ্ছে কেউ সেটা এক্সাম হলে তো বুঝতে পারছে না, তারপরে এক্সাম হলের বাইরে বেরিয়ে বলছে সবাইকে নাম্বার কি যারা অ্যাটেম্প করেছে নাম্বার দেবো, নাহলে দেবো নি, যা খুশি চলছে আর কি একটা সিস্টেম। তাহলে আমি এটুকুই বলবো, যাদের প্রিপারেশন ঠিকঠাক আছে তাদেরকে এই ভিডিও দেখার দরকার নেই। যেগুলো আছে তোমাদের কন্টেন্ট পড়ানো সেগুলোই রিভিশন করো, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, যাদের প্রিপারেশান মোটামুটি বা খুব একটা ভালো নয় তারাই এই ভিডিওগুলো দেখবে, একটু রিভাইজ করার চেষ্টা করবে, তাহলেই হবে, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমি বলবো যে কার্বনিলের সব পোর্শনটা দেখার দরকার নেই, যাদের প্রিপারেশান ঠিকঠাক নেই বা খারাপ আছে। আমি কার্বনিলের কিছু রিয়াকশান শর্ট লিস্টেড করে দিয়েছি, সেই পোর্শনটা দেখবে আপাতত। হাতে তো কিছু আর করার নেই না। বাদবাকি বোর্ডস কী করছে সেটা তোমরা খুব ভালো করেই জানো, সেটা নিয়ে আমি কিছু আর বাড়তি কমেন্ট করছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেরকম শিডিউল বলা ছিল আমাদের, প্রথমে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, তারপরে কার্বন কেমিস্ট্রিটা আজকে পড়াবো, তারপরে ডে 2 ডে 3 শিডিউল তোমরা জানো। আচ্ছা, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি শুরু করতে গেলেই প্রথমে কিছু ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের দরকার। এই ইলেকট্রনিক কনফিগারেশনগুলো ডিএফ ব্লকের ক্ষেত্রেও কিন্তু আমাদের লাগে, ঠিক আছে? যেমন ধরো প্রথমে আছে স্ক্যান্ডিয়াম। তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে পারমাণবিক সংখ্যা 21 হয়। এবার প্রথমেই দেখো সবগুলোর প্রথমেই আর্গন লেখা আছে। আর্গন মানে সেখানে 18টা ইলেকট্রন রয়েছে। তাহলে 18, 4s-এ 2, 20, আর 3d-তে একটা 21। টাইটেনিয়াম 4s2, 3d2, তাহলে 18, 2, 20 দিয়ে 22। ভ্যানাডিয়াম দেখো 3d3 হয়েছে। ক্রোমিয়ামটা স্টার দেওয়া আছে কারণ ওটা এক্সেপশনাল। তাহলে 4s2, 3d4-এর জায়গায় কী হচ্ছে 4s1, 3d5। এটা কেন হয়? কারণ 3d5টা 3d4-এর চেয়ে বেশি স্টেবল, কারণ এটা হাফ ফিল্ড। ম্যাঙ্গানিজ যেরকম হওয়ার কথা 4s2, 3d5, আয়রন 4s2, 3d6, কোবাল্ট 4s2, 3d7, নিকেল 4s2, 3d8। কপারের ক্ষেত্রেও 4s2, 3d9 না হয়ে 4s1, 3d10 হচ্ছে। কারণ কি? কারণ 3d10টা ফুল ফিল্ড, বেশি স্টেবল, ঠিক আছে? আর জিঙ্কের ক্ষেত্রে 4s2, 3d10 যেমন হওয়ার কথা, 18, 2, 20, 10, 30। ক্লিয়ার? তাহলে এই পোর্শনটা প্রথমে লাগবে। এরপরে দেখো কিছু লিগ্যান্ডের উদাহরণ দেওয়া আছে। তাহলে এই লিগ্যান্ডের উদাহরণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন যে কোঅর্ডিনেশন যৌগগুলো আছে, ওটা কেন্দ্রীয় পরমাণু যদি তোমাকে অক্সিডেশন স্টেট জিজ্ঞেস করে, সেই ক্ষেত্রে বিভিন্ন লিগ্যান্ডের তোমার জারণ সংখ্যাটার প্রয়োজন হয়, ঠিক আছে? তার জন্য এই বিভিন্ন লিগ্যান্ড যেগুলো লেখা আছে সেগুলো তো তোমাকে মনে রাখতেই হচ্ছে। যদি সম্ভব হয়, যেগুলো আমি পাঠিয়েছিলাম সেগুলো মনে রাখবে যদি সম্ভব হয়, না হলে আপাতত এগুলোই মনে রাখো, ঠিক আছে?
তাহলে প্রথমেই আছে দেখো এক্স মাইনাস। আচ্ছা, পড়ানোর মাঝে কোনো কমেন্ট ইত্যাদি করার দরকার নেই, পড়ানোর শেষে সব কিছু আগে ঠিকঠাক করে শোনো, তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি বা গ্রুপে মেসেজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, মোনোডেন্টাল লিগ্যান্ডের ডেফিনেশন তোমরা জানো যে একটাই ডোনার সাইড থাকে বা একটাই ডোনার অ্যাটম থাকে, ডোনার অ্যাটম একটা, মোর দেন ওয়ান কিন্তু নয়। তাহলে প্রথমে আছে দেখো এক্স মাইনাস, এক্স মানে কি হ্যালোজেন, তারপরে আছে ও টু মাইনাস, তাহলে অক্সিজেন যখন শুধু থাকবে তখন টু মাইনাস অবস্থায় থাকে, তারপরে ওইচ মাইনাস, সিএন মাইনাস, এনও টু মাইনাস, এনএইচ টু মাইনাস, এইভাবে সমস্ত দেখো মোনোডেন্টের লিগ্যান্ড লেখা আছে, তাদের অক্সিডেশন স্টেট কী হয় মাথায় লেখা আছে। যেমন হ্যালোজেনের অক্সিডেশন স্টেট কী হয়, -1, তাহলে যেখানে হ্যালোজেন থাকবে তুমি ধরে নেবে যে সেটা -1এই থাকে। সিএন -1, ওইচ -1, এরকম ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, বাইডেন্টাল লিগ্যান্ড, এবার বাইডেন্টাল লিগ্যান্ড মানে কি, দুটো ডোনার সাইড থাকে, মানে দুটো অ্যাটম মিলে ডোনেট করতে পারবে। যেমন লেখা আছে দেখো এ টাইপ আর এবি টাইপ। এ টাইপ মানে কি, এ মানে হচ্ছে দুটো ডোনার অ্যাটম আছে, দুটো ডোনার অ্যাটমই একই। এবি মানে কি, দুটো ডোনার অ্যাটম আছে কিন্তু ডোনার অ্যাটমগুলো আলাদা, তার জন্য এ বলা আছে আর বি বলা আছে, আলাদা। তাহলে আমি যদি স্ট্রাকচারগুলো দেখি তাহলেই বুঝতে পারবো। ধরো ইথিলিন ডাইঅ্যামিন, এই স্ট্রাকচারটা কী হয়, CH2 CH2 NH2, নাইট্রোজেনের লোন পেয়ার NH2। দেখো এই যে দুটো নাইট্রোজেন এরা ইলেকট্রন ডোনেট করতে পারবে, তাহলে যেহেতু দুটো নাইট্রোজেন মানে দুটো তো একই জিনিস নাইট্রোজেনই, তার জন্য আমরা এটাকে বলছি এ টাইপ, ঠিক আছে। আচ্ছা, বাইপিরিডিন যদি স্ট্রাকচারটা দেখতে যাও করে দিচ্ছি, মনে রাখার সেরকমভাবে দরকার নেই। তাহলে এইটুকু যেমন খেয়াল থাকে যে বাইপিরিডিন মানে হচ্ছে তোমার বাইডেন্টেড, তার সাথে সাথে এটা এ টাইপ, মানে ডোনার অ্যাটমগুলো সেম। দেখো তাহলে এখানেও ডোনার অ্যাটম কে আছে, নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন ডোনেট করতে পারে, তাহলে এটাও সেম। মাথায় কিন্তু দেখো কোনো চার্জ নেই, মানে যদি কোথাও ইথিলিন ডায়ামিন থাকে বা ইএন থাকে, ওর কিন্তু কোনো চার্জ থাকে না, বাইপিরিডিন কোনো চার্জ থাকে না। যেমন ধরো অক্সালেটো OX2-, তাহলে অক্সালেটোর চার্জ কত, 2-। তাহলে এই যদি গঠনটা দেখো এরকম গঠনটা হয়, ঠিক আছে। তাহলে এখানে কে ডোনেট করবে, এই যে ও নেগেটিভ এগুলো ডোনেট করবে, তাহলে দুটোই তো একই জিনিস অক্সিজেন, তার জন্য আমরা এটাকে বলছি এ টাইপ। আচ্ছা, গ্লাইসিনেটো, তাহলে গ্লাইসিনেটোটাকে আমরা বলছি এবি টাইপ। এবি টাইপ মানে কি, এখানে ডোনার অ্যাটমগুলো নিশ্চয়ই সেম নয়। এ বি মানে কি, একটা এ একটা বি মানে দুটো আলাদা। তাহলে এই যদি গঠনটা দেখি CH2 C=O NH2, তাহলে দেখো নাইট্রোজেন ডোনেট করছে, অক্সিজেন ডোনেট করছে, দুটো ডোনার অ্যাটম আলাদা, তার জন্য এটাকে আমরা এবি টাইপ বলছি, ঠিক আছে। আচ্ছা, ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, যেটাকে DMG- বলা হচ্ছে, তাহলে গ্লাইসিনেটোর চার্জ হচ্ছে -1, ডাইমিথাইল গ্লাই অক্সিনেটোর চার্জ হচ্ছে এটাও -1। তাহলে যদি গঠনটা দেখতে চাও এটা এরকম দেখতে হয়, CH3, এখানে CH3, এটা NOH, এই অক্সিজেন ডোনেট করে, এখানে NO-, AO- ডোনেট করে, তাহলে এখানে নাইট্রোজেন আর অক্সিজেন মাইনাস ডোনেট করছে, ঠিক আছে। এখানেও চার্জ কত, -1। তাহলে এ টাইপ এবি টাইপের এই উদাহরণগুলো মাস্ট তোমাকে মনে রাখতে হবে, যদি ব্রেন সাপোর্ট করে তাহলে বইয়ের এক্সাম্পলগুলো মনে রাখতে পারো। আচ্ছা, ট্রাইডেন্টাল লিগ্যান্ড এর উদাহরণ কি, ডাইথিলিন ট্রাইঅ্যামিন, দেখো কোনো চার্জ নেই। টেট্রাডেন্টেড ট্রাইথিলিন টেট্রাঅ্যামিন, কোনো চার্জ নেই। পেন্টাডেন্টেড ইথিলিন ডাইঅ্যামিন অ্যাসিটেটো, কত চার্জ, -3। হেক্সাডেন্টেড ইথিলিন ডাইঅ্যামিন টেট্রা অ্যাসিটেটো, দুটোকেই ইডিটিএ বলা হচ্ছে কিন্তু সেটা 3-, এটা 4-। ইথিলিন ডাই তার জন্য ইডি, ট্রাই তার জন্য টি, অ্যাসিটেটোর জন্য এ। এখানে ইথিলিন ডাই, টিটা টেট্রা, ওখানে টিটা ট্রাই ছিল, ঠিক আছে। দুটো ইডিটিএ কিন্তু টি এর মানেটা আলাদা, ওখানে 3-, এখানে 4-। ওকে, আচ্ছা এরপরে দেখো যৌগে কেন্দ্রীয় পরমাণু কোঅর্ডিনেশন সংখ্যা, লিগ্যান্ড, মুখ্য যোজ্যতা পরিপ্রেক্ষিকারী লিগ্যান্ড, গৌণ যোজ্যতা পরিপ্রেক্ষিকারী লিগ্যান্ড, এই জিনিসগুলো আমরা দেখব। ওকে, এক সেকেন্ড। ওকে, ঠিক আছে।
তাহলে প্রথমে দেখো CONH3 হোল 6 Cl3, তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি পাবো, বা আমরা যদি ভার্নার থেকে করতে চাই তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, কোবাল্ট, এটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন CMI লিখে দিচ্ছি, কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। আচ্ছা, এখানে কোঅর্ডিনেশন সংখ্যা কত, আমরা কি জানি যে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে যেসব লিগ্যান্ডগুলো থাকে বা যতগুলো লিগ্যান্ড ইলেকট্রন ডোনেট করে বা লিগ্যান্ডে যতগুলো সাইড ইলেকট্রন ডোনেট করে সেটাকে কোঅর্ডিনেশন সংখ্যা বলে। যেমন এখানে 6টা NH3 আলাদা আলাদাভাবে ইলেকট্রন ডোনেট করছে কেন্দ্রীয় ধাতব পরমাণুকে, তাহলে এখানে এই 6টা হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার বা সংখ্যা, ঠিক আছে। আমরা কি জানি যে অ্যানায়নগুলো মুখ্য যোজ্যতা পরিপৃক্ত করে, তাহলে এখানে Cl আছে কটা, 3টে, তাহলে আমরা জানি যে Clটা -1 অবস্থায় থাকে, অ্যানায়ন অবস্থায় থাকে, তাহলে এখানে এই যে Clগুলো, এই Clগুলো কী করবে, মুখ্য যোজ্যতা পরিপৃক্ত করবে, মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী বা করবে, ঠিক আছে। আচ্ছা, লিগ্যান্ড কে, এখানে লিগ্যান্ড যেগুলো কেন্দ্রীয় পরমাণু চারপাশে আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো CO হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, ওর চারপাশে কী আছে, 6টা NH3, তাই 6টা NH3 হচ্ছে লিগ্যান্ড, 6টি NH3, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, আর লিগ্যান্ড গেল মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী, কোঅর্ডিনেশন সংখ্যা, গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, তাহলে গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ডগুলো কোথায় থাকে, ওই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে কে আছে ওখানে, 6টা NH3, তাহলে গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, কি বললাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে লিগ্যান্ডগুলো থাকে কার চারপাশে, কেন্দ্রীয় ধাতব পরমাণুর চারপাশে, সেগুলো হচ্ছে গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, তাহলে এখানে কী হবে, 6টা NH3, বোঝা গেল, ব্যাস। সেকেন্ড যে এক্সাম্পলটা আছে, তাহলে এখানে এই যে প্লাটিনামটা থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা একটা ধাতু, তাই এটাকে বলবো কেন্দ্রীয় ধাতব পরমাণু বা সেন্ট্রাল মেটাল আয়ন, ঠিক আছে। আচ্ছা, যে অ্যানায়নগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি, যে মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, তাই তো। তাহলে এখানে অ্যানায়ন কে আছে, মুখ্য যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, কে আছে অ্যানায়ন, Cl-, তাহলে 2টি Cl- হবে, এরাই মুখ্য যোজ্যতা পরিপৃক্তি করছে। গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড কি বলেছিলাম, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বাদ দিয়ে যে লিগ্যান্ডগুলো থাকে তারাই গৌণ যোজ্যতা পরিপৃক্ত করে, তো কে আছে এখানে, 2টি NH3 আছে আর 2টি Cl- আছে, তাহলে এরা হচ্ছে তোমার গৌণ যোজ্যতা পরিপৃক্তকারী লিগ্যান্ড, হলো। আচ্ছা, এরপরে কেন্দ্রীয় পরমাণু, প্লাটিনাম আগেই বলে দিয়েছি। আচ্ছা, লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড কে কে আছে, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে যেগুলো থাকে সেগুলোই লিগ্যান্ড, মানে 2টো NH3 আছে আর 2টো Cl- আছে, এটাই লিগ্যান্ড। এই যে Cl- কেন লিখছি আমি আগেই দেখিয়ে দিয়েছি, যে Cl এর চার্জটা কী হয়, এই যে হ্যালোজেনের চার্জ -1, তার জন্য বললাম যে এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি যদি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা নির্ণয় করতে চাই, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কি হবে, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে, থার্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু কোনো চার্জ নেই, আমি ধরে নিচ্ছি যে প্লাটিনামের জারণ সংখ্যা হচ্ছে X, তাহলে X প্লাস কটা NH3 আছে, 2টো, কত হয় চার্জ, NH3 0 হয়, দেখো এই যে অ্যামোনিয়া দেখো 0 আছে না, মাথায় কোনো চার্জ আছে কি, নেই, প্লাস Cl কত হয়, -1, তাহলে 2 × -1, ওভারঅল 0, কারণ কি থার্ড ব্র্যাকেটের বাইরে কোনো চার্জ নেই, তাহলে কি হবে, X সমান +2, এখানে, তাহলে এখানে যদি আমি কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা বের করতে চাই, সেম প্রসেস, তাহলে আমি এটাকে যদি ভাঙি, দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে তো Cl আছে, তাহলে এটাকে ভাঙতে পারবো, তাহলে 3টে Cl কত হয়, -1, তাহলে 3টে Cl এর জন্য -3, তাহলে এই ক্যাটায়নটা বাইরে কত থাকবে, +3, এরপরে আমি যেমন জানি করব, তাহলে কোবাল্টটা আমি X ধরে নিচ্ছি, NH3 আছে 6টা, NH3 চার্জ কত হয় 0, ওভারঅল চার্জ মানে বাইরে চার্জ কত আছে, +3, তাহলে X সমান +3, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত বেরোলো, +3, ওকে। আচ্ছা, এরপরে
হোমোলেপটিক কমপ্লেক্স। তাহলে হোমোলেপটিক কমপ্লেক্স মানে কি? যে কমপ্লেক্সের ভিতরে একই রকমের লিগ্যান্ড থাকে। যেমন প্রথম এক্সাম্পলটা দেখো লেখা আছে, তাহলে K4 FeCN এর হোল 6। তাহলে এখানে লিগ্যান্ড কী আছে? 6টা CN, একই রকমের লিগ্যান্ড। হেটারোলেপটিক কমপ্লেক্স, তাহলে যেখানে বিভিন্ন ধরনের লিগ্যান্ড থাকে, দেখো NH3 লিগ্যান্ড আছে আর Cl লিগ্যান্ড আছে, বিভিন্ন ধরনের হয়ে গেল, তার জন্য এটাকে তুমি হেটারো বলবে। এইগুলো উদাহরণ জিজ্ঞেস করতে পারে বা ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, অসম্পূর্ণ জটিল যৌগ, তাহলে যেসব যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয় আর নিজের ধর্ম বা সত্তাটাকে বজায় রাখতে পারেনি, তাহলে এটা উদাহরণ ছিল। এটা দেখো ভেঙে গিয়ে দুটো পটাশিয়াম প্লাস হচ্ছে, তাহলে পটাশিয়াম প্লাস দুটো হচ্ছে মানে তুমি যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা যৌগ পাচ্ছ জটিল, তার বাইরে 2 মাইনাস হবে, কারণ ক্যাটায়নটা যদি 2 প্লাস হয় ওভারঅল, তাহলে অ্যানায়নটা ওভারঅল 2 মাইনাস হবে। নিচে যে উদাহরণটা আছে দেখো, 3টে পটাশিয়াম মানে 3টে K প্লাস, তাহলে 3টা পজিটিভ চার্জ, তাহলে যেটা অ্যানায়ন আছে তার বাইরে 3টে নেগেটিভ চার্জ হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে তুমি H2S যদি দাও তাহলে CDS এর অধক্ষেপ পড়বে, নিচের ক্ষেত্রে H2S দিলে কোনো রকম অধক্ষেপ পড়বে না, ঠিক আছে? তাহলে যেহেতু প্রথমটার ক্ষেত্রে নিজের সত্তাটা বজায় রাখতে পারছে না জটিল আয়নটা, তার জন্য এটাকে আমরা বলছি অসম্পূর্ণ জটিল যৌগ। আচ্ছা, হোমোনিউক্লিয়ার কমপ্লেক্স, যেখানে একটাই কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকবে। যেমন ধরো K4 FeCN এর হোল 6, তাহলে ওখানে শুধুমাত্র Feটা আছে একটাই। হেটারো নিউক্লিয়ার কমপ্লেক্স, যেখানে একাধিক কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকবে, ঠিক আছে? যেমন MO2CO হোল 10, তাহলে এখানে মলিবডেনাম কটা আছে? দুটো আছে, তার জন্য এটাকে আমরা বলছি হেটারো নিউক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে COCl3.6NH3 সংকেতযুক্ত বিভিন্ন জটিল যৌগ। তাহলে এই সংকেতটা কিন্তু পরীক্ষায় অন্যরকমও থাকতে পারে, তাহলে তুমি জাস্ট প্রসেসটুকু জেনে রাখো, তাহলে হয়ে যাবে কাজ। তাহলে যদি তুমি এই COCl3 এই সংক্রান্ত বিভিন্ন যৌগ লিখতে চাও, দেখো আমি 3টে যৌগ লিখেছি, সবগুলোরই কিন্তু আণবিক সংকেত সেম। একটা কোবাল্ট, 3টে Cl আর 6টা NH3 আছে। আমি কিভাবে লিখেছি দেখো, কোবাল্ট জেনারেলি 6টা লিগ্যান্ড তার চারপাশে রাখতে পারে। যদি মনোডেন্টের লিগ্যান্ড হয় 6টা লিগ্যান্ড রাখবে, যদি বাইডেন্টের লিগ্যান্ড হয় 3টে লিগ্যান্ড রাখবে, এরকম ব্যাপারটা হয় আর কি। মানে কোবাল্ট 6টা ম্যাক্সিমাম অসমযোজী বন্ধন করে, 6টা ম্যাক্সিমাম অসমযোজী বন্ধন করে। তাহলে যদি মনোডেন্টের লিগ্যান্ড থাকে, মনোডেন্টের মানে কি একটা অসমযোজী বন্ধন করবে, বাইডেন্টের মানে কি দুটো অসমযোজী বন্ধন করবে, এরকম কেসটা হয়। তাহলে তুমি যদি এখানে জলীয় দ্রবণ দিয়ে দাও, এটা স্বাভাবিকভাবে ভেঙে যাবে। তো 3টে Cl আছে মানে 3টে Cl মাইনাস, আর ওই যে জটিল আয়নটা তুমি পাচ্ছ তার বাইরে 3 প্লাস। তার নিচেরটার ক্ষেত্রে দুটো Cl মাইনাস, যে জটিল আয়নটা আছে বাইরে 2 প্লাস, ঠিক আছে? তাহলে দেখো এই 3টে ক্ষেত্রে ভাঙার ফলে আমি এক জায়গায় পেলাম 4টা আয়ন, এক জায়গায় 3টে আয়ন, এক জায়গায় 2টো আয়ন। তাহলে আমি কিভাবে এই জটিল যৌগটা লিখছি তার উপর নির্ভর করবে যে আমি কতগুলো আয়ন পাবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে যদি বলে যে তার কার মোলার পরিবাহিতা বেশি বা কার পরিবাহিতা বেশি, তাহলে যেখানে বেশি আয়ন আছে তারই পরিবাহিতা বেশি, দেখো নিচের পয়েন্টটা। এরপরে যদি বলে যে AgNO3 দেওয়া থাকলে কোথায় সবচেয়ে বেশি অধক্ষেপ পড়বে, তাহলে এখানে 3টে Cl আছে বা 3টে Cl মাইনাস আছে, তাহলে ও 3টে Ag প্লাসের সাথে 3টে AgCl অধক্ষেপ তৈরি করবে, তারপরে দুটো অধক্ষেপ তৈরি করবে, তারপরে একটা অধক্ষেপ তৈরি করবে। তাহলে প্রথম ক্ষেত্রেই বেশি পরিমাণে অধক্ষেপ কিন্তু তৈরি হবে। ক্লিয়ার? ব্যাস, ঝামেলা মিটে গেল। তাহলে একদম ডিপেন্ড করছে কি যে আমি কীভাবে যৌগটাকে লিখছি, ঠিক আছে? আমি আমার মনের মতো যা খুশি লিখতে পারি, শুধু এটুকু খেয়াল রাখতে হবে যেমন কোবাল্টের চারপাশে আমার মনোডেন্টের লিগ্যান্ড হলে যেমন 6টাই থাকে, কারণ কোবাল্ট 6টার বেশি অসমযোজী বন্ধন তৈরি করতে কিন্তু পারে না। ওকে, আচ্ছা, এরপরে এমবেডেড লিগ্যান্ড। তাহলে যখন কোনো লিগ্যান্ডের একাধিক দাতা পরমাণু থাকে কিন্তু ও যৌগ গঠন করার সময় একটাই দাতা পরমাণু ব্যবহার করে, যেমন ধরো Cn মাইনাস, এর যদি গঠনটা আমরা দেখি তাহলে C�BN কার্বনের নেগেটিভ চার্জ, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে। আচ্ছা, যদি এর গঠনটা দেখি NO2, তাহলে O মাইনাস N ডাবল বন্ড O, ঠিক আছে? তাহলে এখানে কার্বনও ডোনেট করতে পারে ইলেকট্রন, তারপর অসমযোজী বন্ধন করবে, নাইট্রোজেনও ইলেকট্রন ডোনেট করে অসমযোজী বন্ধন করতে পারে, তাহলে কার্বনও করতে পারে, নাইট্রোজেনও করতে পারে, তাহলে একাধিক দাতা পরমাণু আছে, তাই তো? তার জন্য এটাকে আমরা এমবিডেন্ট লিগ্যান্ড বলতে পারি। এখানে যেমন
ও মাইনাস ডোনেট করতে পারে, আবার নাইট্রোজেনও ডোনেট করতে পারে। ঠিক আছে, তার জন্য এটাকেও আমরা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডই বলছি। ওকে, আচ্ছা, ফ্লেক্সিডেন্টের লিগ্যান্ড, তাহলে ফ্লেক্সিডেন্টের লিগ্যান্ড কাদের বলবে? তাহলে 2 বা ততোধিক দাতা পরমাণু থাকা সত্ত্বেও বিভিন্ন যৌগ গঠনে বিভিন্ন সংখ্যায় দাতা পরমাণু ব্যবহৃত হয়। তাহলে দাতা পরমাণু এখানে কী আছে? 2 বা ততোধিক, কিন্তু কোনো যৌগে দেখবে একটা দাতা পরমাণু ব্যবহার হচ্ছে, কোনো যৌগে দেখবে 2টো দাতা পরমাণু ব্যবহার হচ্ছে, কোনো যৌগে দেখবে 3টে দাতা পরমাণু ব্যবহার হচ্ছে। এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হবে তোমার ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে উদাহরণ হিসাবে SO4 2-, যদি এর গঠনটা আমরা দেখি, তাহলে S ডাবল বন্ড ও ও মাইনাস ও মাইনাস। ঠিক আছে, তাহলে এটাকে এবার কপি করে দিচ্ছি। দেখো, তাহলে এটা কি করতে পারে? শুধুমাত্র অক্সিজেন মাইনাস দিয়ে ডোনেট করতে পারে। তাহলে যদি একটা দাতা পরমাণু ডোনেট করে, তুমি এটাকে কী বলবে? মনোডেন্টেড। আচ্ছা, কোনো জায়গায় দেখবে যে 2টো অক্সিজেন মাইনাস ডোনেট করছে, তুমি সেটাকে কী বলবে? বাইডেন্টেড। ক্লিয়ার? একইভাবে তোমরা CO3 2- বলো কী হবে, বা ট্রাই করো। তাহলে যদি এর গঠনটা দেখি, সি ডাবল বন্ড ও মাইনাস 2- মানে 2টো নেগেটিভ চার্জ কার মাথায় থাকে? অক্সিজেনের মাথায়। তাহলে এটা কি কি হিসাবে কাজ করতে পারে, এটুকু শুধু করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে চিলেটিং লিগ্যান্ড, তাহলে যখন কোনো লিগ্যান্ড 2 বা ততোধিক দাতা পরমাণু ব্যবহার করে, তারপর একটা বলয়াকার গঠন করে আর কি, বলয়াকার পরমাণু শৃঙ্খল গঠন করে, তখন সেটাকে চিলেটিং লিগ্যান্ড বলা হয়। যেমন ইএন মানে ইথিলিন ডায়ামিন, আমি স্ট্রাকচারটা মনে রাখতে বলেছিলাম। OX মানে অক্সালেটো। ঠিক আছে, তাহলে যদি এর গঠনটা দেখো, তাহলে CH2 NH2 CH2 NH2, তাহলে এখানে 2টো নাইট্রোজেন আছে। তো এ যদি কাউকে ডোনেট করে, ধরো আমার কাছে কেন্দ্রীয় ধাতব পরমাণু M আছে, তো ডোনেট করছে, দেখো একটা 5 মেম্বার রিংযুক্ত বলয়াকার গঠন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জন্য এগুলোকে চিলেটিং লিগ্যান্ডও বলা হয়। আচ্ছা, এরপরে ক্লাসিক্যাল লিগ্যান্ড, এটাকে বাংলায় প্রথাগত লিগ্যান্ডও বলে, প্রথাগত লিগ্যান্ড। আচ্ছা, আর একটা জিনিস, যখন মানে তোমরা তো বাংলা ভার্সানে পুরো কোশ্চেনটা দেখবে, কিছু টার্ম যদি বুঝতে না পারো তাহলে ইংলিশ ভার্সানেরও কোশ্চেন থাকে, তাহলে ওটা একটু উল্টিয়ে দেখে নেবে। ঠিক আছে, তাহলে অনেক সময় হয় তোমাকে যদি প্রথাগত লিগ্যান্ড বলে দেয়, তুমি বুঝতে পারবে না, কারণ আমরা এই বাংলা টার্মটার সাথে এই ধরনের জিনিসগুলো পড়ি না। তাই একটু দেখে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে। আর নন ক্লাসিক্যাল কী বলবো? প্রথা বহির্ভূত, এরকম ব্যাপারটা আর কি। তাহলে ক্লাসিক্যাল লিগ্যান্ড হচ্ছে তারাই যেখানে তুমি ইলেকট্রন জোড় বা লোন পেয়ার দান করার মাধ্যমে অসহযোগী বন্ধন তৈরি করো। নন ক্লাসিক্যাল লিগ্যান্ড কারা? তাহলে পাই বন্ধনের ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে যারা অসমযোজী বন্ধন করে তাদেরকে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড বলে। তাহলে ক্লাসিক্যাল লিগ্যান্ড কি? যেসব লিগ্যান্ড ইলেকট্রন জোড় বা লোন পেয়ার দান করার মাধ্যমে অসহযোগী বন্ধন করে। তাহলে এরকম অসমযোজী বন্ধন কারা করবে? যাদের লোন পেয়ার বা ইলেকট্রন জোড় আছে, যেমন NH3, জল, দেখো লোন পেয়ার আছে, তাহলে এরা হচ্ছে ক্লাসিক্যাল। নন ক্লাসিক্যাল মানে কি? যারা পাই বন্ধনের ইলেকট্রনটা দান করে, যেমন ধরো C2H4 বা ইথিলিন, এর গঠনটা কী হবে? CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানে পাই বন্ড ডোনেট করতে পারবে। ঠিক আছে, যেমন ধরো বেঞ্জিন C6H6, তাহলে বেঞ্জিনও পাই বন্ড আছে, এটাও ডোনেট করতে পারবে। তাহলে এগুলোকে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড বলে। ওকে, আচ্ছা, এরপরে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার বা EAN, এটাকে CGUকে তত্ত্ব বলা হয়। ডেফিনেশন কি? কেন্দ্রীয় মানে তোমাকে যদি ইকুয়েশনটা বলে বা তোমাকে যদি বলে যে তুমি ক্যালকুলেশন কীভাবে করবে, তার ইকুয়েশন হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণুর পারমাণবিক সংখ্যা, মানে তোমার যে কেন্দ্রীয় ধাতব পরমাণু থাকবে তার পারমাণবিক সংখ্যাটা কত, মাইনাস কেন্দ্রীয় ধাতব পরমাণুর জারণ সংখ্যা, তাহলে কেন্দ্রীয় পরমাণুটার জারণ সংখ্যা কী আছে সেটাকে বিয়োগ করতে হবে, প্লাস অসমযোজী বন্ধনে লিগ্যান্ড দ্বারা ব্যবহৃত ইলেকট্রন। তাহলে তোমার যেরকম লিগ্যান্ড থাকবে সে যতগুলো অসমযোজী বন্ধন করবে সেই ইলেকট্রন সংখ্যাটা তোমাকে বলতে হবে। ধরো তোমার কাছে মনোডেন্টেড লিগ্যান্ড আছে, সে কটা ইলেকট্রন ব্যবহার করবে? 2টো। বাইডেন্টেড আছে, সে কটা ইলেকট্রন ব্যবহার করবে? 4টা। এরকম ব্যাপারটা আর কি। তাহলে প্রথমে দেখো NiCO হোল 5, তাহলে আমরা এই যে CO মানে কার্বনিল, এই লিগ্যান্ডটা তোমার নিউট্রাল হয়, তাহলে এর জন্য অক্সিডেশন স্টেট কত হয়? 0। তাহলে তোমাকে যদি নিকেলের জারণ সংখ্যা বের করতে হয়, বের করতে তো হবেই,
কারণ কি আমরা ফর্মুলায় পেলাম যে কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যাটা আমার দরকার। তাহলে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স প্লাস কটা সিও আছে 4টা, তাহলে সিও তো 0 হয়, বাইরে কোনো চার্জ আছে কি নেই, তাহলে 0, তাহলে এক্স সমান 0, তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যা কত হলো 0 হলো। এরপরে আমরা ইএএন ক্যালকুলেট করব। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা, নিকেল কত হয় 28, একদম প্রথমেই দেখেছিলাম, মাইনাস কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ সংখ্যা 0 প্লাস অসমযোজী বন্ধনে লিগ্যান্ড দ্বারা ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা, কটা লিগ্যান্ড আছে 4টা, কি লিগ্যান্ড সিও কি ধরনের বন্ধন করবে বা কী ধরনের লিগ্যান্ড, মনোডেন্টেড, মানে একটাই সমযোজী বন্ধন করবে। তাহলে 4টা আছে লিগ্যান্ড, একটা করে অসমযোজী বন্ধন করছে, তাহলে একটা বন্ধনে কটা ইলেকট্রন থাকে 2টো, তাহলে 4 × 2 হবে, তাহলে 28 প্লাস 8 36, কথাটা বোঝা গেল। তাহলে এখানে যদি বাইডেন্টের লিগ্যান্ড থাকতো, ধরো 2টো বাইডেন্টের লিগ্যান্ড আছে, তাহলে বাইডেন্টের 2টো অসমযোজী বন্ধন করে, 2টো অসমযোজী বন্ধন মানে 4টা ইলেকট্রন, তাহলে তখন তুমি 2 × 4 করতে, যেহেতু তোমার 2টো বাইডেন্টের লিগ্যান্ড ছিল। এখানে 4টা মনোডেন্টের লিগ্যান্ড আছে, মনোডেন্টের লিগ্যান্ড মানে একটাই অসমযোজী বন্ধন করবে, তার জন্য আমরা 4 × 2 করেছি, ঠিক আছে। তাহলে প্রতিটা বন্ধনে 2টো করে ইলেকট্রন ব্যবহৃত হয়। মনোডেন্টেড থাকলে একটা অসমযোজী বন্ধন হবে মানে 2টো ইলেকট্রন, বাইডেন্টেড থাকলে 2টো অসমযোজী বন্ধন হবে মানে 4টা ইলেকট্রন। ওকে, নেক্সট, তাহলে এখানে MO2CO হোল 10, এখানে দেখো 2টো মলিবেডানাম আছে না, দেখো একটু গঠনটা আমরা করে নেব, ঠিক আছে। আমরা এরকম যদি র্যান্ডাম কোশ্চেন পাই গঠনটা একটু করে নেব, কোনো সমস্যা নেই। তাহলে 10টা কোবাল্ট আছে, কার্বনিল আছে, কোবাল্ট বলা হচ্ছে, এখানে ওটা একটু বড় হয়ে গেছে বলে কোবাল্ট বলা হলো, ছোট, এই সরি ওটা বড়, কোবাল্ট হলে ওটা ছোট হয়, সরি। তাহলে 2টো মলিবেডানাম আছে আর কার্বনিল আছে তোমার 10টা, তাহলে 2টো মলিবেডানামকে 5টা করে কার্বনিল দিয়ে দাও, যেহেতু 10টা আছে তাহলে দুজনকে 5টা দিতে হবে, ঠিক আছে। এরপরে মলিবেডানাম, ওদেরকেও তো একটা বন্ধন দিয়ে যুক্ত করতে হবে, করে দাও, হলো। তাহলে এইটা হচ্ছে তোমার এটার গঠন, ঠিক আছে। এরপরে আমরা ইএন ক্যালকুলেট করব। তাহলে ইএন সবসময় একটা কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে ক্যালকুলেট করা হয়, তাহলে এটার ক্ষেত্রে ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে মলিবেডানাম মানে এর পারমাণবিক সংখ্যা কত, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, ঠিক আছে। তাহলে নিকেল, কপার, জিঙ্ক আর কি। তাহলে মলিবেডানামটা কোথায় আসে বলো তো, CrMOW, এরকম একটা ব্যাপার আছে। তাহলে ক্রোমিয়ামের নিচেই আসে, তাহলে ক্রোমিয়ামের যেরকম কন্ডিশান, একটু ঝামেলা হয়ে গেল, তাহলে মলিবেডানামের অক্সিডেশন আচ্ছা তাহলে এটা শেষে করছি, হ্যাঁ। গঠনটা থাক, মলিবেডানামের পারমাণবিক নাম্বারটা কত মনে আছে, EN, মলিবেডানাম ঢুকে বলো না, মলিবেডানামের পারমাণবিক নাম্বারটা কত ছিল, ফ 42 না, দাঁড়াও একটু দেখতে হবে, 42 মনে হচ্ছে তো, হুম 42, ঠিক আছে। তাহলে 42 মাইনাস কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা, তাহলে এখানে তো কোবাল্ট আছে, তাহলে আমি যদি ধরে নিই যে 2টো মলিবেডানাম 2x, 10টা
কোবাল্ট অক্সিডেশন স্টেট কত 0, তাহলে x সমান 0 হবে। তাহলে -0 প্লাস অসমযোজী বন্ধনে লিগ্যান্ড দ্বারা ব্যবহৃত ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে প্রতিটা মলিবেডানামে দেখো 5টা করে কার্বনিল আছে, তাহলে 5 × 2, ঠিক আছে। এটা গেল লিগ্যান্ডের জন্য। দেখো এমও আর এমওর মধ্যেও তো একটা বন্ধন আছে, তাহলে এই বন্ধনে তো দুটো ইলেকট্রন থাকে, তাহলে দুটো ইলেকট্রন দুটো মলিবেডানামকে দিতে হবে না, তাহলে প্লাস তোমাকে 1 করতে হবে। তাহলে 42 + 10 + 1, ঠিক আছে। তাহলে 53, একটু অড টাইপের আসছে কেন কে জানে। $54 আসার কথা, আমার হলো কে জানে। আচ্ছা দাঁড়াও, এই এক্সাম্পলটা ভুল সিলেক্ট করেছি নাকি কে জানে, আসছে না অ্যান্সারটা। ঠিক আছে, এটা আমি পরে দেখে বলবো, হ্যাঁ, মানে কাজটা শেষে আমি বলছি, ঠিক আছে। কিছু একটা গোলমাল করলাম, যাই হোক। আচ্ছা, এরপরে আইসোমারিজম যে পার্টটা আছে, সেই পার্টে দুটো অংশ, গঠনগত সমবায়বতা আর ত্রিমাত্রিক সমবায়বতা। তো গঠনগত সমবায়বতার 4টে পার্ট আছে: বন্ধন, আয়নায়ন, সবর্গীয়, হাইড্রেট। ত্রিমাত্রিক, আলোকীয়, জ্যামিতিক। তাহলে এই আলোকীয় জ্যামিতিক সংক্রান্ত একটা ভিডিও আগেই করেছিলাম, তো সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, একটু দেখে নেবে, ঠিক আছে। নত কিছু বললে অনেক লেন্দি হয়ে যাবে, অত তো সময় নেই তোমাদেরও আর আমারও। যাই হোক, গঠনগত সমবায়বতার আন্ডারে যেগুলো আছে সেগুলো একটু বলছি। তাহলে বন্ধন সমবায়বতা কী? তাহলে প্রতিটা সমবায়বতার আগে এই জিনিসটা অ্যাড করবে যে একই আণবিক সংকেতযুক্ত যৌগ, ঠিক আছে। সবগুলোর আণবিক সংকেত কিন্তু সেম হয়, তাহলে প্রতিটা ডেফিনেশনের আগে এটা কিন্তু অ্যাড করবে যে একই আণবিক সংকেতযুক্ত যৌগ যেখানে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডগুলি বিভিন্ন দাতা পরমাণুর মাধ্যমে ধাতব পরমাণুর সাথে যুক্ত হয়, এটাকে বলা হয় বন্ধন সমবায়বতা। তাহলে এখানে বিভিন্ন অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড থাকবে, তাদের বিভিন্ন দাতা পরমাণুর মাধ্যমে ধাতব পরমাণুর সাথে যুক্ত থাকবে। প্রথমটাই যেমন দেখো CrNH3(5) তারপরেরটাই CrNH3(6) তাহলে NO2 মানে এখানে নাইট্রোজেনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে বন্ধন করেছে। ONO মানে এখানে অক্সিজেনের মাধ্যমে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে বন্ধন করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আয়নায়ন সমবায়বতা। তাহলে আয়নায়ন সমবায়বতা মানে যেটা বললাম আগে, কিন্তু এটা অ্যাড করে দেবে যে একই আণবিক সংকেতযুক্ত। তাহলে এখানেও সেম কেস। তাহলে এখানে বিভিন্ন রকমের জটিল আয়ন উৎপন্ন হবে, ঠিক আছে। বিভিন্ন রকমের কি বললাম, জটিল আয়ন উৎপন্ন হবে। তাহলে প্রথমটাই যে উদাহরণটা দেওয়া আছে CrNH3(5) বাইরে Br, তাহলে এটা যদি ভাঙি আমি দেখো, তাহলে Br হবে Br-, তাহলে যে জটিল পোর্শনটা পড়ে থাকছে তার বাইরে হবে প্লাস। তারপরটা যদি ভাঙি SO4 2- হবে, তাহলে যে জটিল পোর্শনটা পড়ে আছে সেটা হচ্ছে 2+। তাহলে এই যে জটিল অংশটা আমি পেলাম বা জটিল আয়নটা আমি পেলাম, এটা দেখো আলাদা, তাহলে আলাদা জটিল আয়ন উৎপন্ন হয়েছে, এদেরকে আমাদের আয়নায়ন সমবায়বতা বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সবর্গীয় সমবায়বতা। তাহলে সবর্গীয় সমবায়বতা মানে কি? জটিল ক্যাটায়ন ও অ্যানায়নের সবর্গীয় স্তরের লিগ্যান্ডের মধ্যে বিনিময় ঘটে। তাহলে জটিল
ক্যাটায়ন জটিল অ্যানায়ন। তাহলে এখানে যেমন জটিল ক্যাটায়নটা হচ্ছে এটা, জটিল অ্যানায়ন হচ্ছে এটা, এখানে জটিল ক্যাটায়ন এটা, এখানে জটিল অ্যানায়ন এটা। চার্জগুলো না দেখালেও চলবে। তাহলে কি বললাম, যে সবর্গীয় স্তরে লিগ্যান্ডগুলির মধ্যে বিনিময় ঘটে। তাহলে NH3গুলো দেখো এখানে চলে এসছে আর CN গুলো এখানে চলে এসছে। তাহলে এর ফলে যে সমবায়বতা সৃষ্টি হচ্ছে এটাকে বলা হচ্ছে সবর্গীয় সমবায়বতা, হাইব্রিড সমবায়বতা। তাহলে সবর্গীয় স্তরে বিভিন্ন সংখ্যক জলের অণু থাকে। তাহলে এখানে যেমন সবর্গীয় স্তরে 6টা জল আছে, এখানে যেমন সবর্গীয় স্তরে 5টা জল আছে। তাহলে যখনই তুমি 5টা জল করবে মানে একটা জল কমাবে, একটা Cl ভিতরে ঢুকিয়ে নিতে হবে। তো বাইরে 3টে Cl ছিল, এখন দেখো বাইরে 2টো Cl আছে। তাহলে এটাকে হাইড্রেট সমবায়বতা বলা হচ্ছে। ওকে, আচ্ছা এরপরে ভিভিটি। তাহলে সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন সংখ্যাটা আমরা কি বললাম, যে একটা কেন্দ্রীয় ধাতব পরমাণু যতগুলো অসমযোজী বন্ধন করছে সেটা হচ্ছে সবর্গাঙ্ক সংখ্যা। ঠিক আছে, যদি 4টা মনোডেন্টের লিগ্যান্ড থাকে মানে ও 4টায় অসমযোজী বন্ধন করবে, তাহলে সবর্গাঙ্ক সংখ্যা 4 হবে। যদি তুমি দেখতে পাও যে বাইডেন্টের লিগ্যান্ড আছে মানে ওখানে 2টো অসমযোজী বন্ধন কিন্তু হচ্ছে, তাহলে ওটাকে তোমাকে 2 কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে সবর্গাঙ্ক সংখ্যা 4 হলে তার হাইব্রিডাইজেশন দুরকম হতে পারে। একটা হচ্ছে sp3 যার আকৃতি চতুস্তলকীয়, আর একটা হচ্ছে dsp2 যার আকৃতি বর্গ সমতলীয়। যদি 5 হয় সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কী হতে পারে, dsp3 আর sp3d। ঠিক আছে, তাহলে আগে ডি লেখা মানে অভ্যন্তরীণ ডি কক্ষকটা হাইব্রিডাইজেশন অংশগ্রহণ করছে, পরে ডি লেখা মানে বহিস্থ হাইব্রিড অরবিটালটা বা বহিস্থ ডি অরবিটালটা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করছে। তাহলে এই আগের ডিটা মানে হচ্ছে এটা 3D, জেনারেলি 3D, পরের ডিটা মানে হচ্ছে 4D। তাহলে 3D মানে অভ্যন্তরীণ ভেতরেরটা, 4D মানে বহিস্থ বা বাইরেরটা। যদি সবর্গাঙ্ক সংখ্যা, আচ্ছা এই ক্ষেত্রে আকৃতি কী হয়, ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ঠিক আছে, যদি সবর্গাঙ্ক সংখ্যা 6 হয় সেই ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কী হয়, হয় D2sp3 না হয় sp3d2। তাহলে D2sp3 মানে ভিতরেরটা 3D, sp3d2 মানে বাইরেরটা মানে 4D। তাহলে এই ক্ষেত্রে আকৃতি কী হয়, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল। ঠিক আছে, আচ্ছা চৌম্বক ভ্রামকের একটা ডেফিনেশন, একটা ইকুয়েশন আছে √n × n+2, যেখানে n হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো এখানে জটিল যৌগটা তোমাকে যা খুশি দিতে পারে, কিন্তু তোমাদের বইয়ে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে ওগুলোর মধ্যে দেওয়া উচিত, কিন্তু যা কোশ্চেন এখন দেখতে পাচ্ছি যা খুশি দিতে পারে। তাহলে তোমাকে একটা ট্রিক্স মাথায় রাখতে হবে। তাহলে যখন তুমি ভিভিটির সাহায্যে জটিল যৌগের গঠন, হাইব্রিডাইজেশন, চৌম্বক ভ্রামক নির্ণয় করবে, তখন কিন্তু এই ট্রিক্স সংক্রান্ত আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় লেখা চলবে না। ঠিক আছে, এই দুটো কথা মনে রাখবে, যে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে, কি বললাম, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো তুমি জোড়ায় জোড়ায় লিখবে। জোড়ায় জোড়ায় লেখা মানে কি একটু পরেই বুঝতে পারবে। যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে সেই ক্ষেত্রে ইলেকট্রনগুলো একটা একটা করে লিখবে। এই দুটোর মানে আমি পরেই বলছি, এইটুকু শুধু খেয়াল রাখো। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে ইলেকট্রনগুলো জোড়ায় জোড়ায় লিখবে, যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে ইলেকট্রনগুলো একটা একটা করে লিখবে। ঠিক আছে, তাহলে এই যে ক্রমটা ছিল তোমাদের দেখবে ক্রমে অনেকগুলো লিগ্যান্ড ছিল, তা আমি অনেকগুলো লিগ্যান্ড বাদ দিয়ে দিয়েছি। আগে এইটা মনে রাখো, যদি মনে হচ্ছে যে সব মনে থেকে যাচ্ছে তাহলে ওই বড় ক্রমটা করবে যেখানে সব লিগ্যান্ড লেখা ছিল। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা জিনিস বলে দিই, দেখো স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো তুমি মনে রাখবে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো উইক ফিল্ড, এভাবে খেয়াল রাখতে পারো, তাহলে বেশি মনে রাখতে হচ্ছে না। তাহলে কার্বনের CO, তাহলে স্ট্রং ফিল্ড কী কী আছে, CO, CN-, NO2-, EN, এগুলো হচ্ছে একদম স্ট্রং ফিল্ড। NH3টা জেনারেলি স্ট্রং ফিল্ড হিসাবেই কাজ করে, দেখো স্ট্রং লেখা আছে ওই জন্য, কিন্তু মাঝে মাঝে উইক ফিল্ড হিসাবেও কাজ করে। এটা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে। তোমাদের যে পর্ষদের কোশ্চেনটা ছিল ওখানে দেখবে এই ধরনের একটা কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা এই ক্লাসটা দেখার পরে তোমরা তো খাতাটা পড়বে, খাতাটা পড়ার পরে পর্ষদের কোশ্চেনগুলো দেখে নেবে, তাহলেই ব্যাস, ওর বাইরে কিছু তো আর তো কথা নয়। বোঝা গেল? আচ্ছা উইক ফিল্ড লিগ্যান্ডগুলো তাহলে এগুলো মনে রাখলেই বাদ বাকিগুলো উইক হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রং কি, CO, CN-, NO2-, EN আর NH3, ওগুলো বাদ দিয়ে যাই থাকবে তুমি উইক ধরে নেবে। ঠিক আছে, প্রথমে দুটো উদাহরণ দেওয়া আছে, তাহলে এরকম বলা থাকবে কোশ্চেনটায় যে Fe(F6)3- এর গঠন কী হবে, হাইব্রিডাইজেশন কী হবে, চৌম্বক ভ্রামক কী হবে,
ভিভিটির মাধ্যমে দেখাও। তাহলে Fe F6 3 তাহলে এখানে Fe +3 স্টেটে আছে, মানে Fe এর জারণ সংখ্যাটা হচ্ছে +3। কেন +3 তো বলে দিই। তাহলে তুমি ধরো Feটা X ধরেছ, কটা F আছে? 6টা। আমরা জানি যে হ্যালোজেনগুলো -1 হয়, বাইরে কত চার্জ আছে? -3, তাহলে X সমান +3। ক্লিয়ার? তাহলে Fe এর জারণ মানে Fe এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে আর্গন মানে 18, 4s2 মানে 20, 36 26। তাহলে ওখান থেকে তুমি 3টে ইলেকট্রন বের করলে Fe3+ পাবে। তাহলে 3টে ইলেকট্রন কোথার থেকে বেরোবে? 4s থেকে আগে দুটো বেরিয়ে যাবে, তারপর 3d থেকে একটা বেরোবে, ব্যাস 3টে বেরিয়ে গেল। তাহলে সব সময় আগে বাইরে থেকে বেরোয়, তারপরে ভিতর থেকে। তাহলে 3d আর 4s এর মধ্যে বাইরে আছে কি? 4। তাহলে এইটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? আমি কি বলেছি? এইটুকু তোমার মাথায় থাকবে কোনটা স্ট্রং কোনটা উইক, কিন্তু তুমি খাতায় লিখবে না। তাই আমার মাথায় আছে যে এফটা আমার উইক ফিল্ড লিগ্যান্ড। এবার উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমি যেটা ট্রিক্স বলেছিলাম যে ইলেকট্রনগুলো একা একা লিখতে হবে, একটা একটা করে লিখতে হবে, ওটার মানে কি? তাহলে Fe3 কনফিগারেশন আমি দেখতে পেলাম যে আর্গন 4s1 3d5 পেয়ে গেছি। দেখো আমি কীভাবে করছি, এটা করলাম, এটা হচ্ছে আমার 3d। 3dর পরে 4s আসে, 4s এর পরে কী আসে? 4p, 4p এর পরে কী আসবে? 4d। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আগে 3d আসে, তারপরে 4s আসে, তারপরে 4p আসে, তারপরে 4d আসে। ক্লিয়ার? এখানে আমার 3dতে দেখো 5টা ইলেকট্রন আছে। আমি কি বলেছি? একা একা লিখতে হবে। একা একা মানে 1 2 3 4 5। জোড়ায় জোড়ায় মানে কি? এর পাশেরটাই দেখো। তাহলে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, কোনো কোবাল্ট +3তে আছে, কোবাল্ট +3 কনফিগারেশন আমি দেখিয়ে দিয়েছি। ডিতে কটা ইলেকট্রন আছে? 6টা। এই যে NH3 আছে, আমি কি বলেছি? NH3 জেনারেলি স্ট্রং হিসাবে আচরণ করে, তো এখানেও তুমি স্ট্রংই ধরবে। কোথায় ইউজ ধরতে পারবে তুমি বুঝে যাবে যখন কোশ্চেনটা দেখবে। আচ্ছা, তাহলে স্ট্রং হিসাবে ধরবো। আমি কি বলেছি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে জোড়ায় জোড়ায় লিখতে হবে, মানে 2 4 6টা। দেখো জোড়ায় জোড়ায় লিখলাম, ব্যাস এই কাজটা আমার হয়ে গেছে। এরপরে আমার এফ কটা আছে? 6টা। তাহলে 6টা লিগ্যান্ডের জন্য আমার 6টা ফাঁকা কক্ষক লাগবে, মানে কি 6টা লিগ্যান্ড তাদের ইলেকট্রন জোড় রাখার জন্য 6টা ফাঁকা কক্ষক কিন্তু লাগবে। তাহলে 6টা ফাঁকা কক্ষক কোথায় পাবো? 3Dতে তো ইলেকট্রন আছে সবগুলোতেই। তাহলে 4s একটা নেবে, 4p থেকে 3টে নেবে, 4d থেকে 2টো নেবে, তাহলেই 5টা হয়ে যাবে, 6টা হয়ে যাবে। তাহলে 1 3 4 2 6। তাহলে একটা s নিয়েছি, 3টে p নিয়েছি, 2টো d নিয়েছি, তাহলে sp3d2। ক্লিয়ার? এই ক্ষেত্রে 6টা NH3 আছে, মানে 6টা ফাঁকা কক্ষক লাগবে। তাহলে ডি এ দেখো 2টো ফাঁকা কক্ষক আমার আছে, ইলেকট্রন তো নেই, তাহলে ওখান থেকে 2টো নিয়ে নাও। 2টো, এস থেকে একটা 3টে, আর পি থেকে 3টে, 6টা। তাহলে এটা কী হলো? D2sp3। ক্লিয়ার? তাহলে হাইব্রিডাইজেশন হয়ে গেলো D2sp3, আর এটা হচ্ছে sp3d2। তাহলে যদি হাইব্রিডাইজেশন এই দুটো হয়, আমরা কি জানি যে অক্টাহেড্রাল হয় বা অষ্টতলকী হয়। তাহলে শেপও পেয়ে গেলাম। এবারে চৌম্বক ভ্রামক মিউ সমান √n × n+2। ঠিক আছে? তাহলে n এর মান অযুগ্ম ইলেকট্রন, মানে যেটা জোড়ায় জোড়ায় নেই। এখানে 5টা ইলেকট্রনে দেখো জোড়ায় জোড়ায় নেই, তাহলে 5 × 5 + 2, তাহলে √35 bm, মানে বোর ম্যাগনেটন। ব্যাস মিটে গেল। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে মিউ সমান √n × n+2। এর মানে কি? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এখানে দেখো কোনো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নেই, সবগুলো জোড়ায় জোড়ায় আছে। তাহলে 0 × 0 + 2, তাহলে 0 বোর ম্যাগনেটন। তাহলে যদি মিউ এর একটা মান থাকে সেটা হয় প্যারাম্যাগনেটিক, যদি মিউ এর মান 0 হয় সেটা হয় ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বকীয়, ডায়াম্যাগনেটিক মানে তিরস্চুম্বকীয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে বিভিন্ন যৌগের দেখো হাইব্রিডাইজেশন শেপ টেপ লেখা আছে, তাহলে এইগুলো তোমরা একটু নিজেরা ট্রাই করবে। ঠিক আছে? যে কোথায় উইক ফিল্ড আছে, কোথায় স্ট্রং ফিল্ড আছে, সেই মতো করে আমাদের অ্যান্সার আসছে না আসেনি। ওকে? আচ্ছা, এরপরে সিএফটি বা ক্রিস্টাল ফিল্ড থিওরি। তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরি জেনারেলি দুটো যৌগের ক্ষেত্রে কী হয় সেটাই আমাদের সিলেবাসে আছে। একটা হচ্ছে অষ্টতলকীয় যৌগ, একটা হচ্ছে চতুস্থলকীয় যৌগ। ঠিক আছে? আর একটা কথা,
যখন কোশ্চেন নতুন টাইপের মনে হবে দাগ নাম্বারটা অন্তত দিয়ে দেবে, ঠিক আছে? মানে কোশ্চেন কোথার থেকে করছে তার তো কোনো মাথামুন্ডু পাওয়া যাচ্ছে না, তা দাগ নাম্বারটা দিয়ে দেবে। যদি নাও পারো আগে যেগুলো পারলে সবগুলো লিখে দিলে তারপরে শেষে দাগ নাম্বার দিয়ে দেবে, ঠিক আছে? যদি আউট অফ কোশ্চেন হয় তো কিছু তো বুঝতেই পারবে না, তাহলে যখনই কোনো কোশ্চেনে কিছু বুঝতে পারছো না ধরে নেবে যে আউট অফ সিলেবাস, তা জাস্ট দাগ নাম্বার দিয়ে কোশ্চেনটা লিখে দেবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অষ্টতলকীয় যৌগ হোক বা চতুস্তলকীয় যৌগ হোক তাদের ক্ষেত্রে ডি অরবিটালটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ডি অরবিটাল, ঠিক আছে? যদি অষ্টতলকীয় যৌগ হয় তাহলে সেই ক্ষেত্রে 5টা যে আমার ডি অরবিটাল আছে সেটা ভেঙে যাবে, ভেঙে করে দুটো ডি অরবিটালের শক্তি বেড়ে যায়। কোন দুটোর বাড়ে? ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। কোন তিনটে শক্তি একটু কমে যায়? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। তাহলে যে দুটো শক্তি বাড়ে সেটাকে ইজি বলা হয়, যে তিনটে শক্তি কমে সেটাকে টি টু জি বলা হয়। এর ক্ষেত্রে উল্টো হয়, তাহলে দুটো শক্তি কমে তিনটে শক্তি বাড়ে। তাহলে যে দুটো শক্তি কমে সেটা হচ্ছে ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, ওগুলোকে ই বলা হয়। ওখানে বলা হচ্ছিল ইজি, এখানে ই, আর ওখানে বলা হচ্ছিল টি টু জি, এখানে টি টু। আচ্ছা, এরপরে এই যে ইজিতে ইলেকট্রনগুলো থাকবে ম্যাক্সিমাম 4টা ইলেকট্রন থাকতে পারে, দুটো ঘর আছে 4টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রতিটার জন্য অবদান কত? প্লাস 0.6 ডেল্টা ও। ও মানে হচ্ছে অক্টাহেড্রাল। এই যে অষ্টতলকীয় যৌগ বলেছি অক্টাহেড্রাল, চতুস্তলকীয় যৌগ মানে টেট্রাহেড্রাল। তাহলে কী বললাম? 0.6 ইন্টু বা 0.6 ডেল্টা ও। আর এখানে নিচে যেগুলো আছে সেগুলোর জন্য অবদান -0.4 ডেল্টা ও। তাহলে উপরেরগুলো হয় প্লাস, নিচেরগুলো মাইনাস। তাহলে যেহেতু 4টা ইলেকট্রন আছে তার জন্য 0.6, কম ইলেকট্রন থাকা মানে মানটা বেশি হবে। এখানে বেশি ইলেকট্রন থাকতে পারবে তার জন্য মানটা কম, আর নিচে আছে তার জন্য নেগেটিভ, এটাও খেয়াল থাকবে। ডান দিকে দেখো, তার উপরে যেগুলো আছে, উপরে আছে মানে কি মান পজিটিভ। উপরে দেখো 3টে ঘর মানে 6টা ইলেকট্রন থাকতে পারবে, তার জন্য মানটা কম, তাহলে প্লাস 0.4 ডেল্টা টি। আচ্ছা, নিচের ক্ষেত্রে দুটো ঘর মানে 4টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে মানটা বেশি হবে, নিচে থাকার জন্য মাইনাস হবে, তাহলে -0.6 ডেল্টা টি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার বিভিন্ন রকমের ভাঙাগুলো। আচ্ছা, এবারে সিএফিসি ক্যালকুলেশনটা আমরা দেখব। ধরো D1 তোমার যে যৌগটা দেওয়া আছে তুমি পেলে যে 3D1 মানে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দেখিয়ে দিলে। এরপর ডান দিকে ইলেকট্রন ফিল আপ কীভাবে করবে? নিচ থেকে উপরে, তাহলে একটা ইলেকট্রন। ঠিক আছে? তাহলে সিএফিসি কত হবে? তাহলে নিচে আছে 3টে ঘর, 3টে ঘর মানে কি মানটা কম হয়, নিচের জন্য নেগেটিভ হয়, তাহলে মাইনাস একটা ইলেকট্রন 1 ইন্টু মাইনাসটা এখানেই দিচ্ছি 0.4 ডেল্টা ও। ও কেন? অক্টাহেড্রাল বলেছে দেখো অষ্টতলকীয় যৌগের ক্ষেত্রে। তাহলে কত হবে? -0.4 ডেল্টা ও। এখানে D2 মানে দুটো ইলেকট্রন আছে 1 2, তাই নিচেই ভর্তি হয়ে যাবে। তাহলে এখানে সিএফিসি কত হবে? দুটো ইলেকট্রন, তাহলে 2 ইন্টু নিচে 3টে ঘর মানটা কম হয় -0.4 ডেল্টা ও, তাহলে -0.8 ডেল্টা ও। 4টা ইলেকট্রন 1 2 3 4, ঠিক আছে? তাই নিচেই ভর্তি হয়ে যাবে 2 3। দেখো উপরে কিন্তু আর ভর্তি করতে যাবো নি। আচ্ছা কী আছে দেখো, সরি উইক ফিল যদি থাকে নিচে ভর্তি করে উপর পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে ডিপেন্ড করছে কিসের উপর? উইক ফিল আছে নাকি স্ট্রং ফিল আছে। যেহেতু উইক ফিল আছে তুমি নিচে 3টা লিখলে, তারপর উপরে একটা। তাই যদি সিএফএসি ক্যালকুলেশন করো, নিচে আছে 3টে, তাহলে 3 ইন্টু -0.4 ডেল্টা ও প্লাস উপরে একটা আছে 1 ইন্টু, তাহলে উপরে দুটো ঘর মানে মানটা বড়, উপরে থাকার জন্য পজিটিভ, তাহলে প্লাস 0.6 ডেল্টা ও। তাই যদি ক্যালকুলেশন করো -0.6 ডেল্টা ও আসবে। এখানে তাহলে যদি ক্যালকুলেশন করতে যাও, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে একটা ইলেকট্রন আছে এখানে একটা ভর্তি করে দেবে, দুটো ইলেকট্রন আছে এখানে দুটো ভর্তি করে দেবে, 4টা ইলেকট্রন আছে 1 2 3 4। এখানে যখন তুমি ভর্তি করবে 1 2 3, এখানে কিন্তু উপরে যাওয়া যাবে না, নিচেই ভর্তি করবে। আমরা জানি না যে স্ট্রং ফিল্ডের ক্ষেত্রে কী করতে হয়? জোড়ায় জোড়ায় লিখতে হয়। তাহলে এখানে প্রথমে আমি 3টে ফিল আপ করলাম, তারপরে আমি জোড়টা শুরু করব। আগের ক্ষেত্রে কি করেছিলাম? প্রথমেই জোড় শুরু করে দিচ্ছিলাম। 6টা ইলেকট্রন দেখো এরকম করেছিলাম না, প্রথমে জোড়। কিন্তু এই ক্ষেত্রে প্রথম থেকে আমি জোড় করব না, আগে একটা করে সিঙ্গেল লিখব, তারপরে জোড় করব। ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে সিএপিসি কত হবে? তাহলে 3 ইন্টু, সরি 4টা আছে, তাহলে 4 ইন্টু নিচের জন্য -0.4 ডেল্টা ও, তাহলে -1.6 ডেল্টা ও। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা পেয়ারিং এনার্জি যোগ করতে হয়। দেখো D4 যদি উইক ফিল্ড থাকে আর D4 যদি স্ট্রং ফিল্ড থাকে, দুটোর মধ্যে ডিফারেন্স কি? এখানে কোনো ইলেকট্রন জোড় নেই, এখানে ইলেকট্রন জোড় আছে, এটুকু ডিফারেন্স। আগে ডিফারেন্সটুকু দেখতে হবে। যদি ইলেকট্রন জোড় থাকে তুমি প্লাস পি করে দেবে, যদি দুটো ইলেকট্রন জোড় থাকতো +2p করতাম, তিনটে থাকলে +3p করতাম। সাপোজ কোনো জায়গায় এইদিকে একটা ইলেকট্রন জোড় আছে, এদিকে দুটো ইলেকট্রন জোড় আছে, তাহলে তুমি এখানে 2p কিন্তু করতে না, পি করতে। কেন বলো তো? কারণ বাম দিকে একটা ইলেকট্রন জোড়, ডান দিকেও একটা ইলেকট্রন জোড়, তো উইক ফিল্ড থাকলেও তো সব আমার একটা ইলেকট্রন জোড় থাকতো, তাহলে একটা একটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে শুধুমাত্র একটার জন্য আমাকে লিখতে হবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এরপরে IUPAC নোমেনক্লেচার। ঠিক আছে, ওকে, একটু ব্রেক নিয়ে নিই। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্যাটায়ন বা অ্যানায়ন কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে থাকলে নামটি সাধারণ হিসাবে লিখতে হবে। ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেশন এন্টিটির ভিতরে যদি থাকে তার ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম, মানে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি কিছু থাকে তোমাকে একটু ভেবেচিন্তে লিখতে হবে। থার্ড ব্র্যাকেটের বাইরে যদি কিছু থাকে তার ক্ষেত্রে কোনো রকম নিয়ম নেই, তুমি যেরকম জানো সেরকমভাবে তাদের নাম লিখবে। K+ পটাশিয়াম, Li+ লিথিয়াম, তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি থাকে কে, তুমি পটাশিয়াম লিখবে, যদি Li থাকে লিথিয়াম লিখবে, Na থাকলে সোডিয়াম লিখবে, SO4 2- সালফেট লিখবে, CO3 2- কার্বনেট লিখবে। তাহলে থার্ড ব্র্যাকেটের বাইরে থাকলে কোনো নিয়ম টিয়ম নেই। আচ্ছা, জটিল ক্যাটায়ন বা জটিল অ্যানায়নের ক্ষেত্রে আগে লিগ্যান্ডের সম্পর্কে লিখতে হয়, তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের ক্ষেত্রে লিখতে হয় বা সম্পর্কে লিখতে হয়। তাহলে তোমার যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় ধাতব পরমাণু আয়ন আছে, তার সাথে লিগ্যান্ড আছে, তুমি কি করবে? আগে লিগ্যান্ডের সম্পর্কে যা লিখা লিখবে, তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন তার সম্পর্কে লিখবে। আচ্ছা, জটিল ক্যাটায়ন মনে রাখবে, এই ক্ষেত্রে ঝামেলা কম, মানে ক্যাটায়নের যেরকম ইউজুয়াল নাম সেইভাবেই লেখা হয়, ওখানে ক্যাটায়নের নামগুলো চেঞ্জ করার দরকার নাই। এখানে ঝামেলা বেশি, ঝামেলা বেশি মানে ক্যাটায়নের নামগুলো যেরকম আমরা জানি সেভাবে কিন্তু লিখলে হবে না। তাহলে জটিল ক্যাটায়ন মানে কি? থার্ড ব্র্যাকেটের বাইরে যদি পজিটিভ চার্জ থাকে সেটাকে জটিল ক্যাটায়ন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে ঝামেলা কম, মানে ক্যাটায়নের নামগুলো অ্যাজ ইউজুয়াল লিখতে হবে। তাহলে Al মানে অ্যালুমিনিয়াম, Pt মানে প্লাটিনাম, MO মানে মলিবেডেনাম, জিঙ্ক মানে জিঙ্ক, যেরকম আমরা জেনারেল জানি। যদি জটিল অ্যানায়ন থাকে সেক্ষেত্রে ঝামেলা বেশি, মানে ক্যাটায়নের নামগুলো চেঞ্জ করতে হবে। তাহলে আমরা জটিল ক্যাটায়নের ক্ষেত্রে, মানে থার্ড ব্র্যাকেটের বাইরে যদি পজিটিভ চার্জ থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম লিখি, কিন্তু এক্ষেত্রে লিখতে হয় অ্যালুমিনেট, Pt প্লাটিনেট, MO মলিবডেট, AU অরেট, AG আর্জেন্টেট, PB প্লাম্বেট। তাহলে একটু পড়ে নেবে। আচ্ছা, তাহলে এখানে যে সমস্ত লিগ্যান্ডগুলো বেশি কাজে লাগে আমি সেগুলোকে স্টার দিয়ে দিয়েছি। দেখো কি বলেছি, যে মনে রাখতে পারলে সবই মনে রাখো, যদি না মনে রাখতে পারো এইগুলো তোমাকে অ্যাটলিস্ট মনে রাখতে হবে। তাহলে X- মানে হ্যালোজেন, সেটাকে তুমি কি বলো? হ্যালাইডো। মানে F থাকলে তুমি বলবে ফ্লোরিডো, Br থাকলে ব্রোমিডো, Cl থাকলে ক্লোরিডো, I থাকলে আয়োডো। OH- কি বলবে? হাইড্রোক্সো। O2- অক্সো, Cn- সায়ানিডো। ঠিক আছে। আচ্ছা, এরপরে
এখানে দেখো NO2 মাইনাস ONO মাইনাস, তাহলে NO2 মাইনাস ONO মাইনাস এদের মধ্যে ডিফারেন্স কি? নাইট্রোজেনটা আগে আছে মানে নাইট্রোজেনেই বন্ধন করবে, ONOর অক্সিজেন আগে আছে মানে অক্সিজেন বন্ধন করবে। তাহলে যেহেতু নাইট্রোজেন বন্ধন করছে তার জন্য এটাকে বলা হবে নাইট্রিটো N। যেহেতু পরেরটাই অক্সিজেন বন্ধন করছে তার জন্য বলা হচ্ছে নাইট্রিটো O। তাহলে NO2 থাকা মানে সেটা হচ্ছে নাইট্রিটো, যদি নাইট্রোজেন বন্ধন করে নাইট্রিটো N, যদি অক্সিজেন বন্ধন করে নাইট্রিটো O, ব্যাস এইটুকুই। NH2 মাইনাস অ্যামাইডো, C2O4 2 মাইনাস অক্সালেটো, NO প্লাস নাইট্রোসোনিয়াম, H2O অ্যাকোয়া, NH3 অ্যামিন, CO মানে হচ্ছে কার্বনিল, CH3 NH2 মানে হচ্ছে মিথাইল অ্যামিন। আর লাস্টে দেখো লেখা আছে ইথিলিন ডাইএমিন, NH2 CH2 CH2 NH, এটা AA টাইপ। ক্লিয়ার? এরপরে উদাহরণস্বরূপ যদি এই এক্সাম্পলগুলো আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে নোমেনক্লেচার কী হবে প্রতিটা যৌগের। আরেকটা জিনিস বলে দিই, এই যে নোমেনক্লেচার পোর্শনটা আছে এটা ধরে রাখতে পারো যে এখান থেকে কোশ্চেন আসেই আসে, ঠিক আছে? মানে এটা হচ্ছে জেনারেল নিয়ম আর কি। আইসোমারিজম, IUPAC নোমেনক্লেচার, ভিভিটি, CFAC, কালার, লিগেন্ডের উদাহরণ, এগুলো হচ্ছে মেন জোন। এবার কোশ্চেনের যেরকম ব্যাপার স্যাপার বোঝা মুশকিল যে কোনখান থেকে কোশ্চেন করবে, ঠিক আছে? যাই হোক, তাহলে এখানে আমরা এই যে IUPAC নোমেনক্লেচার বললাম, এই নোমেনক্লেচার সংক্রান্ত বিভিন্ন রকম যে উদাহরণগুলো আছে সেই পোর্শনগুলো একটু দেখব, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে দেখো যেরকমভাবেই আমার যোগটা দেওয়া থাকে না কেন তুমি আগে আয়নে ভেঙে নেবে। এখানে যেমন K3 আছে, এফিসিয়েন্টের হোল 6 আছে। যদি আয়নে আমি ভাঙি তো 3টে পটাশিয়াম মানে 3K প্লাস, তাহলে 3K প্লাস মানে 3টে পজিটিভ চার্জ। যে জটিল পোর্শনটা পড়ে থাকলো মানে এফিসিয়েন্টের হোল 6টা পড়ে থাকলো, এর বাইরে হয়ে যাবে 3 মাইনাস। এটা আমার ভাঙা হলো। ক্লিয়ার? এরপরে নামটা আমি কীভাবে লিখবো? তাহলে আগে কি আছে? K প্লাস, K প্লাস আছে তো, তাহলে এর জন্য আমি আগে লিখে দিলাম পটাশিয়াম। থার্ড ব্র্যাকেটের বাইরে যাই থাক না কেন তার কোনো রকম চেঞ্জ হয় না, আগেই বলেছিলাম যেরকম নর্মাল হয় সেভাবে লিখতে হয়। সেকেন্ড কাজ, এই যে জটিল পোর্শনটা পড়ে থাকলো সেটার, এরপরে জটিল পোর্শনটা কাজ করার আগে আমি ওই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের অক্সিডেশন স্টেটটা একটু বের করে নেব। তাহলে এখানে কী আছে? Fe। তাহলে আমি যদি X ধরি, Cn কত হয়? -1, বাইরে কত চার্জ আছে? +3, -3, তাহলে X সমান কত হবে? +3। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণুর অক্সিডেশন স্টেট হচ্ছে +3। আচ্ছা, কি বলেছিলাম যে জটিল যে পোর্শনটা থাকবে তার কাজ করার নিয়ম কি? আগে লিগ্যান্ডের সম্পর্কে বলতে হবে, তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সম্পর্কে বলতে হবে, তার ব্র্যাকেটে অক্সিডেশন স্টেটটা রোমান হরফে দেখিয়ে দিতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে কী আছে? এফিসিয়েন্টের হোল 6 3 মাইনাস, তাহলে 4টা Cn আছে। Cn মানে কি লিখি আমরা? সায়ানিডো। যেহেতু থার্ড ব্র্যাকেটের আছে Cnটাকে আমাকে সায়ানিডোই বলতে হবে। তাহলে 6টা আছে তার জন্য হেক্সা সায়ানিডো। লিগ্যান্ডের কাজ মিটে গেল, আর তো কিছু লিগ্যান্ড নেই। এরপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, তাহলে যেহেতু থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ চার্জ মানে অ্যানায়নিক জটিল পোর্শনটা এটা, তার জন্য কিন্তু এফিটাকে আয়রন লিখলে হবে না, কী লিখতে হবে? ফেরেট। তাহলে ফেরেট লিখে দিলাম। ব্র্যাকেটে কত হবে অক্সিডেশন স্টেট? 3, রোমানে 3, ব্যাস মিটে গেল। তারপরে K2PtCl4, তাহলে ভাঙা আছে দেখো, আমি জাস্ট কেন্দ্রীয় ধাতব পরমাণুর অক্সিডেশন স্টেটটা বের করছি। তাহলে প্লাটিনাম আমি X ধরে নিলাম, 4টা Cl তো -1 হয়, বাইরে -2 চার্জ, তাহলে X সমান +2, ব্যাস। তাহলে বাইরে আছে পটাশিয়াম মানে পটাশিয়াম লিখলাম। তাহলে একদম বাম দিকে পটাশিয়াম মানে পটাশিয়াম আমি লিখে দিয়েছি। ক্লিয়ার? এবার লিগ্যান্ডের কাজ, 4টা Cl আছে মানে টেট্রাক্লোরিডো লিখব, টেট্রাক্লোরিডো। আচ্ছা, পিডি আছে। এবার যেহেতু অ্যানায়নিক লিগ্যান্ড তাই এটাকে প্যালাডিয়াম লেখা চলবে না, কী লিখতে হয়? প্যালাডেট। ব্র্যাকেটে অক্সিডেশন স্টেট +2, ব্যাস। এরপরে ভাঙা আছে, তাহলে CO মানে হচ্ছে কোবাল্ট, আর এই যে C বড় হাতেরও এটা মানে কি? কার্বনিল, আগেই বলেছি। তাহলে অক্সিডেশন স্টেট বের করো, তাহলে কোবাল্ট X ধরে নিচ্ছি, কার্বনিল কত হয়? 0, বাইরে কি আছে? -1, তাহলে X সমান কত হবে? -1, আসতে পারে, নো প্রবলেম। তাহলে বাইরে আছে সোডিয়াম, তাহলে সোডিয়ামটাকে সোডিয়ামেই লিখো। এরপরে জটিল পোর্শনটার কাজ শুরু করব। তাহলে
তাহলে যেহেতু এটা অ্যানায়ন, তাহলে সেই ক্ষেত্রে সিওটাকে কোবাল্ট লেখা চলবে না, কোবাল্টেট লিখতে হবে। 4টা সিও আছে মানে টেট্রাকার্বনিল, টেট্রাকার্বনিল। সিও মানে কোবাল্টেট, ব্র্যাকেট অক্সিডেশন স্টেট -1। নেক্সট NH4 প্লাস CrNCN হোল 4 NH3 হোল 2, নেগেটিভ চার্জ। ভাঙাভাঙি সব করা আছে। ক্রোমিয়াম ধরে নাও X, NCS কত হয় -1, তাহলে 4 × -1, 4টা আছে না, দুটো NH3 2 × 0, বাইরে কত চার্জ -1, X সমান +3, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে NH4 মানে কি অ্যামোনিয়াম, যেমন নর্মাল হয় আর কি অ্যামোনিয়াম। এরপরে থার্ড ব্র্যাকেটের কাজ শুরু। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ শুরু হওয়ার আগে আমাকে দেখতে হবে যে এই লিগ্যান্ডগুলোর নাম কি। এই যে লিগ্যান্ডগুলো আছে NCS আর NH3 এদের নাম কি। তাহলে NH3 নাম হচ্ছে অ্যামিন, অ্যামিন স্পেলিংটা এরকম হয় AMMINE। NCS এটার নাম হচ্ছে তোমার আইসোথায়োসায়ানেটো, ইংলিশে লিখছি আইসোথায়োসায়ানেটো। কেন ইংলিশে লিখলাম দেখো, এখানে অ্যামিনের এ আছে, এখানে আই আছে, কোনটা আগে আছে, এ আগে আছে। তাহলে দুটো NH3 আছে মানে তুমি লিখবে ডাইঅ্যামিন, এখানে বাংলাতে লিখতে পারো নো প্রবলেম, ইংলিশেও লিখতে পারো। 4টা NCS আছে, তাহলে টেট্রা আইসোসায়ানেটো। সিআর যেহেতু এটা অ্যানায়নিক জটিল যৌগ মানে থার্ড ব্র্যাকেটের বাইরে নেগেটিভ চার্জ, তার জন্য তুমি ক্রোমিয়াম লিখতে পারবে না, কী লিখতে হবে ক্রোমেট, ব্র্যাকেট অক্সিডেশন স্টেট +3, ব্যাস। এরপর এটা তাহলে ফ্লোরিন আছে 4টা, ও আছে, ও মানে অক্সো। তাহলে যেহেতু অ্যানায়নিক লিগ্যান্ড তো আমি এটাকে ক্রোমিয়াম লিখতে পারবো না, ক্রোমেট লিখতে হবে। তাহলে বাম দিকে আছে পটাশিয়াম, তো পটাশিয়াম লিখো। ডান দিকের এবারে গল্পটা, তাহলে এফ মানে ফ্লোরিডো, ও মানে অক্সো, কোনটা আগে আসবে অবভিয়াসলি এফ আগে আসে, ও এর আগে এফ আসে। তাহলে 4টা এফ আসে মানে টেট্রা ফ্লোরিডো, একটা ও আছে অক্সো। সিআর মানে ক্রোমেট, ব্র্যাকেটে 5। অপশান সেটা দেখিয়ে দিই। তাহলে ক্রোমিয়াম X ধরো, ফ্লোরিন মানে কত -1 হয়, তাই তো। আচ্ছা অক্সিজেন কত ছিল মনে করো -2, বাইরে কত -1, X সমান +5 আসবে, +5, ঠিক আছে। আচ্ছা এরপরে AgNH3 হোল 2 Cl, এটা যদি ভাঙি এখানে দেখো যে জটিল অংশটা পাচ্ছি সেটা কিন্তু জটিল ক্যাটায়ন নাকি জটিল অ্যানায়ন, মানে এখানের এজিটাকে তুমি সিলভারেই লিখবে, এখানে চেঞ্জ করার কোনো রকম প্রয়োজন নাই, যেহেতু জটিল যে পোর্শনটা আছে সেটা হচ্ছে তোমার একটা ক্যাটায়ন। তাহলে ফার্স্টে আমি জটিল পোর্শনটার যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নটা আছে তার অক্সিডেশন স্টেটটা বের করে নিই। তাহলে এজিটাকে আমি X ধরে নিচ্ছি, NH3 কত হয় 0, তাহলে দুটো আছে 2 × 0, বাইরে কত চার্জ +1, তাহলে X মানে হচ্ছে +1, ওকে। কটা NH3 আছে দুটো, তাহলে ডাই অ্যামিন। সিলভারটাকে সিলভারই রাখবো, চেঞ্জ করার কোনো দরকার নাই। যদি এটা জটিল অ্যানায়ন হতো সিলভারটা কী হতো, এই যে আগে দেখালাম না, কোথায় গেল এই যেটা আর্জেন্টেড, তখন আর্জেন্টেড লিখতে হতো, এউ থাকলে অরেড লিখতে হতো, বোঝা গেল। তাহলে জটিল যদি অ্যানায়ন হয় সেই ক্ষেত্রে আমাকে এই ডান দিকের নামগুলো লিখতে হবে, আর জটিল যদি ক্যাটায়ন হয় বাম দিকের নাম লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে তাহলে ডাইঅ্যামিন সিলভার, ব্র্যাকেট অক্সিডেশন স্টেট। এবার ডান দিকে কী আছে Cl, Cl মানে ক্লোরাইড। আমি ক্লোরিডও কেন লিখছি নি, কারণ সিএলটা আমার থার্ড ব্র্যাকেটের ভেতরে নেই, কেন ক্লোরাইডে লিখবো, ক্লোরাইডেই লিখবো, নো প্রবলেম। এরপরে CrH2 এর হোল 6, তারপরে 3Cl-, ওকে। তাহলে ক্রোমিয়ামটা X ধরে নাও, জল তো 0 হয়, 6 × 0, বাইরে +3, তাহলে X হচ্ছে তোমার +3, ঠিক আছে। তাহলে তাহলে 6টা জল আছে মানে কি হবে হেক্সা, জল মানে কি অ্যাকোয়া লিখতে হয় না, অ্যাকোয়া। সিআরটাকে তুমি ক্রোমেট লিখতে পারবে না এখানে, কেন, কারণ এই যে জটিল অংশটা আছে মানে থার্ড ব্র্যাকেটের বাইরে যে অংশটা আছে সেটা দেখো পজিটিভ চার্জ, তাহলে তুমি ক্রোমিয়ামে লিখবে নর্মাল ক্রোমিয়াম,
ব্যাস অক্সিডেশন স্টেট 3, ব্যাস জটিল পোর্শনের গল্প গেল। এরপর ডান দিকে দেখো অ্যানায়ন আছে, কী আছে Cl মাইনাস মানে ক্লোরাইড। তাহলে যেহেতু Cl মাইনাসটা থার্ড ব্র্যাকেটের মধ্যে নেই, এটাকে ক্লোরাইডও লেখার কোনো দরকার নেই। এরপর CuH2 এর হোল 2 NH3 হোল 4, তাহলে H2O মানে কি, এটা মানে অ্যাকোয়া, এটা মানে কি অ্যামিন। তাহলে এ এ ক্যান্সেল হয়ে গেল, কিউ আর এম কোনটা আগে আসে, কিউ আর এমের মধ্যে এমটা আগে আসে। তাহলে দুটো জল আছে, 4টা অ্যামিন আছে, মানে দুটো অ্যাকোয়া 4টা অ্যামিন। ওকে, আচ্ছা অক্সিডেশন স্টেটটা বের করে নিই। কপার এক্স ধরো, জল কত হয় 0, 2 × 0, অ্যামিন কত হয় 0, 4 × 0, বাইরে কত চার্জ +2, তাহলে এক্স সমান +2। এখানে অক্সিডেশন স্টেট কপারের +2 আছে। ওকে, প্রথমে লিগ্যান্ডের কাজ, তাহলে অ্যামিন আগে আসবে, টেট্রা অ্যামিন, তারপরে অ্যাকোয়া আসবে, দুটো আছে ডাই অ্যাকোয়া, ব্যাস লিগ্যান্ডের গল্প গেল। এরপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন কী আছে Cu, তুমি কপার লিখবে, কপার ব্র্যাকেটে 2, বাইরে কে আছে SO4 2- মানে সালফেট লিখবে, ঠিক আছে। আচ্ছা এরপরে FeCnMe হোল 6, বাইরে Br2, তাহলে Br2 বাইরে আছে মানে ওটার জন্য ব্রোমাইড হবে। তাহলে Feটা X ধরো, CnMe এটার নাম কি CnMe, এটার নাম হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড, ঠিক আছে, মিথাইল আইসোসায়ানাইড। তাহলে Feটা তুমি ধরে নিচ্ছ যে X প্লাস মিথাইল আইসোসায়ানাইড কত হয় 0, বাইরে কত চার্জ আছে +2, তাহলে X সমান হচ্ছে +2, ক্লিয়ার। তাহলে তোমার মিথাইল আইসোসায়ানাইডটা দেখো একটা অর্গানিক বা জৈব লিগ্যান্ড, তাহলে জৈব লিগ্যান্ডের ক্ষেত্রে তুমি হেক্সা কথাটা ইউজ করতে পারবে না, কি ইউজ করতে হয় হেক্সাকিস, টেট্রা হলে টেট্রাকিস, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবে হেক্সাকিস, তাহলে 6টা আছে মিথাইল আইসোসায়ানাইড। Fe মানে আয়রন, আমি নর্মাল আয়রনে লিখব, আয়রন ব্র্যাকেটে +2, বাইরে কি আছে Br- মানে ব্রোমাইড, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এরপরে En আছে দেখো, En মানে কি ইথিলিন ডায়ামিন, অক্সিডেশন স্টেট কত হয় 0, তাহলে X + 3 × 0, বাইরে কত চার্জ +3, তাহলে X সমান আসবে এখানে +3, ঠিক আছে, X সমান +3। তাহলে কটা ইথিলিন ডায়ামিন আছে 3টে, তাহলে ইথিলিন ডায়ামিনটাও জৈব লিগ্যান্ড, কার্বন হাইড্রোজেন সব কিছু আছে এখানে, ঠিক আছে। তাহলে 3টের ক্ষেত্রে আমরা কি ইউজ করি ট্রিস, দুটোর ক্ষেত্রে 20, 3টের ক্ষেত্রে ট্রিস, 4টার ক্ষেত্রে টেট্রাকিস। তাহলে ট্রিস ইথিলিন ডায়ামিন কোবাল্ট ব্র্যাকেটে 3, বাইরে গেছে Cl- মানে ক্লোরাইড, ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপরে তাহলে এটাকে যদি ভাঙা হয় কি পাবো FeC2O4 H2O হোল 4 হোল, আচ্ছা হোল 2 আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা SO4টা কি হয় SO4 2- নাকি, এই যে হোল 2 দেওয়া আছে মানে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে অংশটা এটা দুবার আছে, এটা দুটো আছে, এর বাইরে কত চার্জ হবে +1। SO4 যদি 2- হয় নিশ্চয়ই ক্যাটায়ন থেকে তুমি 2+ পাবে, যেহেতু ওই ক্যাটায়নযুক্ত জটিল পোর্শনটা দুটো আছে তার জন্য তুমি দুবার লিখে বাইরে লিখলে প্লাস, ভাঙা আমার হয়ে গেল। C2O4 মানে আমি আগেই বলেছিলাম এটার নাম হচ্ছে অক্সালেটো, অক্সালেটো। H2O মানে হচ্ছে অ্যাকোয়া, তাহলে অক্সালেটো অ্যাকোয়ার মধ্যে অ্যাকোয়াটা আগে আসে, এ আছে না, অক্সিডেশন স্টেটটাও দেখতে হবে। তাহলে Feটা X ধরে নাও, C2O4 কত হয় -2, কটা আছে একটাই, সেটা -2, জল 0 হয় 4টা আছে, বাইরে কি আছে +1, তাহলে X সমান +3, বাস বেরিয়ে গেল। এবার নাম লিখো, তাহলে অ্যাকোয়া 4টা আছে, তাহলে টেট্রা
অ্যাকোয়া, একটা অক্সালেটো, অক্সালেটো, তারপরে এফি আয়রন। কারণ কি, এই জটিল পোর্শনটা আমার ক্যাটায়ন, কোনো রকম চেঞ্জ করার দরকার নাই, আয়রন, ব্র্যাকেটে 3, বাইরে কি আছে সালফার, সরি সালফেট, সালফেট লিখে দাও, ব্যাস এইভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে এখানে দেখো দুটো পোর্শন আছে, PtNH3 হোল 4, PtCl4, তাহলে এটা 2+, এটা 2-, ঠিক আছে। ক্রোমিয়াম কোবাল্টের যৌগগুলো +3 -3 হয়, এই সমস্ত যৌগগুলো নিকেলের যৌগগুলো এগুলো +2 -2 হয়। তাহলে যদি এই অনুযায়ী আমি অক্সিডেশন স্টেট বের করি, এই প্লাটিনামটা পাবে দেখবে 0, এই প্লাটিনামটা পাবে +2, বোঝা গেল? কি বললাম, প্লাটিনাম নিকেল এই সংক্রান্ত যে যৌগগুলো আছে যেখানে দুটো এরকম থার্ড ব্র্যাকেট যুক্ত পোর্শন থাকবে, প্রথমটাকে +2 পরেরটাকে -2 করবে। ক্রোমিয়াম কোবাল্ট সম্পর্কিত যৌগ থাকলে প্রথমটাকে +3 পরেরটাকে -3, ওকে। কারণ প্রথমে ক্যাটায়ন লেখা থাকে তারপরে অ্যানায়ন লেখা থাকে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে তাহলে প্রথমে ক্যাটায়নের কাজটা করে নাও। ক্যাটায়নের ক্ষেত্রে ঝামেলা নেই, 4টা NH3 আছে, মানে টেট্রা অ্যামিন, পিটির জন্য প্লাটিনাম, ব্র্যাকেটে 2 হবে, এটা 0 লিখেছি না, 2 +2, +2 আসবে। তারপরে অ্যানায়নিক পোর্শনটা, তাহলে 4টা Cl আছে, মানে টেট্রা ক্লোরিডো। পিটির জন্য এখানে প্লাটিনাম লেখা চলবে না, প্লাটিনেট লিখতে হবে, কারণ আগের পোর্শনটাই দেখো যে থার্ড ব্র্যাকেটের অংশটা আছে বাইরে আছে পজিটিভ চার্জ, তার জন্য যেরকম নর্মাল হয় প্লাটিনাম, এখানে যে থার্ড ব্র্যাকেটের পোর্শনটা আছে বাইরে আছে 2-, তাহলে অ্যানায়নিক যে পোর্শনটা আছে এখানে পিটির জন্য তোমাকে প্লাটিনাম লেখা চলবে না, প্লাটিনেট লিখতে হবে, ব্র্যাকেটে 2, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ক্রোমিয়াম কোবাল্ট আছে, মানে প্রথমেরটা +3 তারপরেরটা -3, ঠিক আছে। তাহলে NH3 জন্য এটা তো অ্যামিন, এটা কি C2O4 অক্সালেটো, ঠিক আছে। তাহলে যেরকম জানো সেইভাবেই করবে। আচ্ছা, এরপরে আচ্ছা এখানে দেখো বাইরে কোনো চার্জ নেই, তাহলে বাইরে যদি চার্জ কিছু না থাকে আয়রনটাকে আয়রনেই লিখবে, 5টা CO মানে পেন্টাকার্বনিল, নো ইস্যু। আচ্ছা, এরপরে C5H5 এর হোল 2, C5H5 এটার নাম কি, সাইক্লোপেন্টা ডাই ইনাইল, এর চার্জ কত হয় -1, একটু খেয়াল রাখবে যে C5H5 যদি থাকে এটার নাম সাইক্লোপেন্টা ডাই ইনাইল। তাহলে যেহেতু দুটো আছে আমি লিখবো 20, দুটো আছে না, 20 কেন লিখছি আমি, কেন ডাই লিখিনি, কারণ C2H5টা জৈব লিগ্যান্ড, তার জন্য 20 লিখছি। Fe আয়রন আছে, অক্সিডেশন স্টেট +2 বেরোবে, ক্লিয়ার? ওকে, তাহলে এই পোর্শনটা মিটে গেল, ওকে। এরপরে এই কার্বনের কেমিস্ট্রিটা শুরু করব, ঠিক আছে। তাহলে আগেই বললাম যে যদি পারো সবই করো যেগুলো করানো আছে নোটসে, যখন মনে হবে যে মনে রাখা সম্ভব হচ্ছে না তখনই সিলেক্টিভ জিনিসগুলো করবে, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন তোমরাও বুঝে গেছো যে কী করছে বোর্ড, যাই হোক, তাহলে একটু ব্রেক দিচ্ছি, তারপরে এই পোর্শনটা শুরু করছি, ওকে।
আচ্ছা দেখো, তাহলে কার্বনিল কেমিস্ট্রির যে প্রথম রিয়াকশানটা আছে সেটা হচ্ছে রোজেনমান বিক্রিয়া। তাহলে রোজেনমান বিক্রিয়ায় কি হয়, তাহলে এই যে অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইডটা আছে, এখানে তুমি যদি H2 দিয়ে দাও, PdBSO4 ফুটন্ত জ্বালিন দিয়ে দাও, BSO4টা কী কাজ করে, অনুঘটক বিষ হিসাবে কাজ করে। হলো কি হলো, জাস্ট Clটা বেরোলো আর একটা হাইড্রোজেন ঢুকে গেল, মানে তুমি কি পেলে, একটা অ্যালডিহাইড পেলে। ঠিক আছে, তাহলে রোজেনম্যান্ডের কাজ কি, COClটা CHOতে পরিণত হয় বা Clটা বেরিয়ে একটা হাইড্রোজেন ঢুকে যায়। এরপর স্টিফেন বিক্রিয়া, তাহলে RCN আছে, অ্যালকিল সায়ানাইড আছে, তুমি ওখানে কি দিচ্ছ, SnCl2 গাঢ় HCl আর জল দিচ্ছ। হলো কি হলো, CNটা দেখো জাস্ট CHOতে পরিণত হলো। এরপরে অ্যালডল কন্ডেনসেশন আছে। ঠিক আছে, আচ্ছা অ্যালডলটা আর ক্যানিজারটা শেষে বলছি সবার, ঠিক আছে। এরপর দেখো পার্কিন বিক্রিয়া আছে। পার্কিন বিক্রিয়া কি হচ্ছে, তুমি বেঞ্জালডিহাইড নিয়ে এসো, বেঞ্জালডিহাইডে কী দিচ্ছ, CH3CO2O অ্যাসিড অ্যানহাইড্রাইড দিচ্ছ। ঠিক আছে, বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটার নাম অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। আর দিচ্ছ CH3COONA 140°C তাপমাত্রা। কি হলো, ওই যে CHO গ্রুপটা ছিল, CHO গ্রুপটা কিসে পরিণত হলো, CH ডাবল বন্ড CH COOH এ। আর সাইড প্রোডাক্ট কী পেলাম, CH3COOH, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কী কী পেলাম, সিনামিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড। এরপরে ইটার্ট বিক্রিয়া, তাহলে এই যে CH3 গ্রুপটা কিসে পরিণত হচ্ছে, CHOতে, মানে এখান থেকে আমি কি পাচ্ছি, টলুইন থেকে বেঞ্জালডিহাইড। তাহলে এখানে রিয়েজেন্ট কী দিতে হচ্ছে, CrO2 Cl2 আর CH2 এখানে দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়, কার্বন ডাই সালফাইড। CO2 যেমন কার্বন ডাই অক্সাইড, সেরকম CH2 কার্বন ডাই সালফাইড। এরপরে স্মিড বিক্রিয়া, তাহলে স্মিড বিক্রিয়ায় কে বিক্রিয়া করে, অ্যাসিড আর এটার নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড, হাইড্রাজোয়িক অ্যাসিড, HN3 মানে হাইড্রাজোয়িক অ্যাসিড। তাহলে এখানে কি হয়, এই যে COOHটা আর HN3টা, COOH ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, HN3 এখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরোবে, তাহলে কি পড়ে থাকছে, NH2 পড়ে থাকছে, তাহলে আর এর সাথে শুধুমাত্র NH2টা যুক্ত হবে। এটা হচ্ছে স্মিড বিক্রিয়া। HVZ বিক্রিয়া, HVZ বিক্রিয়া কী হয়, যেটা আলফা কার্বন মানে যে কার্বনে COOH গ্রুপটা যুক্ত থাকে, ওই কার্বনে কী যুক্ত হয়, হ্যালোজেন যুক্ত হয়। ক্লিয়ার, কি বললাম, COOHটা যে কার্বনে যুক্ত থাকে সেখানে হ্যালোজেন যুক্ত হয় আর একটা হাইড্রোজেন বেরিয়ে যায়। রিয়েজেন্ট হিসাবে কী ব্যবহৃত হয়, লাল ফসফরাস, ব্রোমিন জল। ঠিক আছে, এরপরে গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া। তাহলে গ্রিগনার বিকারক আমরা জানি যে RMgX, তো সেখানে আরটা যা খুশি হতে পারে, কি বললাম, RMgX, R মাইনাস আর Mg প্লাস, আরটা যা খুশি হতে পারে, CH3 হতে পারে, CH3CH2 হতে পারে, বেঞ্জিনের উপর নেগেটিভ চার্জ এটাও হতে পারে, এটার উপর নেগেটিভ চার্জ এটাও কিন্তু আর হিসাবে কাজ করতে পারে। মানে এটা কীভাবে দেওয়া থাকবে জানো, PH Mg Br, মানে PH মাইনাস আর Mg Br প্লাস, বোঝা গেল। তাহলে PH মাইনাস মানে কি, ওই রিংয়ের উপর নেগেটিভ চার্জ। কি হবে, যে নেগেটিভ চার্জটা থাকবে সেটা দিয়ে তুমি অ্যাটাক করাবে, কোথায়, কার্বন ডাইঅক্সাইড, এই যে CO2টা আছে, কার্বন ডাইঅক্সাইড এখানের কার্বনে যখনই অ্যাটাক করাবে, কার্বনের চারপাশে 5টা বন্ধন হবে, তার জন্য একটা বন্ধন ভেঙে দুটো ইলেকট্রন একটা অক্সিজেনের মাথায় তুলে দেবে, তুলে দিলে এরপরে যখনই জল দেবে, এই O মাইনাসটা হয়ে যাবে OH। হলো, তাহলে যখনই গ্রিগনার বিকারক CO2 সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন করে, অ্যাসিড। ক্লিয়ার, এরপরে বায়ার ভিলিগার বিক্রিয়া। এখানে কি হয়, এখানে বিকারক হিসাবে দেওয়া হয় MCPBA। MCPBA মানে মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড, মেটাক্লোরোপারবেঞ্জোইক অ্যাসিড। আর কি দেওয়া হচ্ছে, CF3CO3H, CO3H নট CO2H, পার আছে না, ওই CO2 মানে অ্যাসিড আর CO3 মানে পার অ্যাসিড। তাহলে এখানে কি হয়, দেখো এই যে সি ডাবল বন্ড ওটা আছে না, এই সি ডাবল বন্ড ও, এই যে পাশের কার্বন,
এই দুটোর মধ্যে একটা অক্সিজেন ঢোকে। কোন দিকে অক্সিজেন ঢোকে? যেদিকে বড় গ্রুপটা থাকে, মানে সি ডাবল বন্ড ও এর পাশে আছে দেখো CH3 আর আছে CH2CH3। তাহলে কোনটা বড়? CH2CH3টা বড়, তাহলে ওই দিকে অক্সিজেনটা ঢুকে যাবে। দেখো এই যে সি ডাবল বন্ড ও আর CH2CH3 এর মাঝে দেখো একটা অক্সিজেন ঢুকে গেছে। এখানে লেখা হয়েছে দেখো সি ডাবল বন্ড ও কার্বন ও বড় গ্রুপযুক্ত কার্বনের মাঝে অক্সিজেনটা যুক্ত হয়। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে কোনটা বড়? এই রিংটা বড়, এটা তো ছোট। তাহলে যেদিকে রিং আছে সেদিকে দেখো অক্সিজেনটা ঢুকে গেছে। তাহলে এই কার্বন আর এই কার্বনের মাঝে অক্সিজেনটা ঢুকেছে। ঠিক আছে? আচ্ছা, এখানেও স্মিথ বিক্রিয়া আছে। এখানের সাথে ওখানে ডিফারেন্স কি দেখো, ওখানে অ্যাসিডের স্মিথ বিক্রিয়া কি হচ্ছিল, সি ডাবল এইচটা NH2 তে রূপান্তরিত হচ্ছিল। এখানে স্মিথ বিক্রিয়াটা কার? অ্যালডিহাইড বা কিটোনের। ডিফারেন্স কি? এখানে NH গ্রুপ যুক্ত হবে কোথায়? যেখানে ওই বড় গ্রুপটা আছে সি ডাবল বন্ড ও আর বড় গ্রুপ, ওর মাঝে NH গ্রুপটা যুক্ত হবে। বোঝা গেল? অ্যাসিডের স্মিথ বিক্রিয়ায় সি ডাবল এইচটা NH2 তে রূপান্তরিত হবে। অ্যালডিহাইড কিটোনের স্মিথ বিক্রিয়ায় সি ডাবল বন্ড ও আর যে বড় গ্রুপটা আছে ওই দুটো কার্বনের মধ্যে NH গ্রুপ যুক্ত হবে। তাহলে সি ডাবল বন্ড ও এখানে আছে আর, মানে একটা অ্যালকাইল গ্রুপ হাইড্রোজেন। কোনটা বড়? আরটাই বড়। তাহলে যেদিকে আর আছে সেদিকে দেখো NH গ্রুপটা ঢুকিয়ে দিয়েছি। এখানে দুটোই আর, তাহলে যে কোনো একটা দিকে আমি NH গ্রুপটা ঢুকিয়ে দিয়েছি। সি ডাবল বন্ড ওই কার্বন আর ওই আর ওই কার্বন, ওদের মাঝে NH গ্রুপটা ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরের বিক্রিয়া। তাহলে রিংয়ের উপর যদি সি ডাবল এইচ থাকে বা CHO থাকে বা COCH3 থাকে, এই সব গ্রুপগুলো হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। মেটা ওরিয়েন্টিং গ্রুপ। মেটা ওরিয়েন্টিং গ্রুপ মানে কি? যদি এই গ্রুপগুলো আগে থেকেই মেনজেনে থাকে, তারপরে তোমাকে যদি কোনো একটা রিয়েজেন্ট দেওয়া হয়, ওই রিয়েজেন্ট থেকে তুমি যে জিনিসটা পাবে সেটা কোথায় ঢোকাবে? মেটা অবস্থানে ঢোকাবে। যেমন ধরো Br2AlCl3, তাই এখান থেকে তুমি ব্রোমিন পাবে। কোথায় ঢুকিয়েছি দেখো? মেটা অবস্থানে ঢুকিয়েছি। মিক্স অ্যাসিড মানে কনসেন্ট্রেট H2SO4 প্লাস কনসেন্ট্রেটেড HNO3। তাহলে যদি এটা দেওয়া হয় কি ঢোকে? NO2 গ্রুপ। কোথায় ঢুকিয়েছি দেখো? মেটা অবস্থানে ঢুকিয়েছি। কনসেন্ট্রেট H2SO4 কি গ্রুপ ঢুকবে? SO3H। কোথায় ঢুকিয়েছি? মেটা অবস্থানে। তাহলে বেঞ্জিনের উপর যদি তোমার সি ডাবল এইচ থাকে বা CHO থাকে বা COCH3 থাকে, এগুলো সব হচ্ছে মেটা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে এইগুলো উপস্থিত থাকলে যে গ্রুপটা আমার ঢুকবে কোথায় ঢুকবে? মেটা অবস্থানে ঢুকবে। ক্লিয়ার? আচ্ছা, বেঞ্জোয়েন কন্ডেনসেশন আমি অ্যালডোলটার পরে বলছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই যে বিক্রিয়াটা আছে এটার নাম টিশেঙ্কো বিক্রিয়া। টিশেঙ্কো বিক্রিয়া। ঠিক আছে? এখানে কি হয়, যে তোমার অ্যালডিহাইডটা দেওয়া থাকবে দুবার লিখবে, ওই দুটো অ্যালডিহাইডে টোটাল যতগুলো কার্বন থাকবে সেই সংক্রান্ত তুমি একটা স্টার লিখে দেবে। তাহলে এখানে দেখো সি ডাবল বন্ড ও গ্রুপটা আছে না, সি ডাবল বন্ড ও, এটা স্টার। তাহলে এই অ্যালডিহাইডে দুটো কার্বন মানে 4টা কার্বন। তাহলে 4টা কার্বনযুক্ত স্টার দেখো এটাই সিমেট্রিক, 2 আর 2। যদি আমার কোনো জায়গায় 6টা কার্বন থাকতো, স্টারটা কীভাবে করতাম? একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, CH2 CH2 CH3, 3 3 6টা কার্বন। ঠিক আছে? তাহলে এই CH3 CH2 সি ডাবল বন্ড এখানে 3টে কার্বন, এখানে 3টে কার্বন। তাহলে কোনো জায়গায় যদি 8টা থাকে, তাহলে এই বাম দিকে 4টা, ডান দিকে 4টা, এইভাবে করবে। ঠিক আছে? তাহলে তুমি দেখে চিনবে কীভাবে? AlOH3, এটার নাম অ্যালুমিনিয়াম ইথক্সাইড। এটা দেখেই চিনবে তুমি যে এটা টিশেঙ্কো বিক্রিয়া, অ্যালুমিনিয়াম ইথক্সাইড। তাহলে যখনই অ্যালুমিনিয়াম ইথক্সাইড দেখতে পাবে, তোমার যদি একটা অ্যালডিহাইড দেওয়া থাকে তুমি দুবার লিখে নেবে, বা ডবল সংখ্যক কার্বন করে তুমি ওখান থেকে স্টারটা লিখবে। ঠিক আছে? এই হচ্ছে কেস। তাহলে এটা তুমি কী পেলে? স্টার। এরপরে যদি রিংয়ের উপর CH2CH3 থাকে বা CH3 থাকে বা CH3CH3 থাকে, মানে এই গ্রুপগুলো থাকে, ওখানে তুমি যদি ক্ষারীয় KMnO4 দাও বা আম্লিক KMnO4 দাও, কি হবে? যে গ্রুপেই থাক না কেন সেটা COOH গ্রুপে রূপান্তরিত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে এই বিক্রিয়াটা কার বিক্রিয়া? অ্যাসিটোনের বিক্রিয়া। ঠিক আছে? অ্যাসিটোনের বিক্রিয়া কি হয়? তাহলে এখানে কার্বনের মধ্যে বন্ধন করা হয় একটা, আর এই যে ডাবল বন্ড ও আছে এগুলোকে OH করা হয়। দেখো, কার্বনের মধ্যে বন্ধন করা হলো আর ডাবল বন্ড ওগুলোকে OH করা হলো। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিনাকল।
ক্লিয়ার? তাহলে অ্যাসিটনে তুমি যদি ম্যাগনেসিয়াম অ্যামালগাম দিয়ে দাও MgHg বেঞ্জিন দ্রাবকের উপস্থিতিতে, সেখানে H3+ দিলে সেটা পিনাকলে রূপান্তরিত হয়। তাহলে এখানে 2 অণু অ্যাসিটন নেওয়া হয়েছে। কীভাবে বিক্রিয়াটা হয়েছে আমি বললাম, যে কার্বন কার্বনের মধ্যে তুমি বন্ধন করবে আর ডাবল বন্ড ওগুলোকে OH করবে। হলো নেক্সট বিক্রিয়া। তাহলে এখানে দেখো 3টে রিয়েজেন্টের সেট দেওয়া আছে। এদের কাজ হচ্ছে ডাবল বন্ড ওয়ের জায়গায় 2টো হাইড্রোজেন নিয়ে আসা। কি বললাম? ডাবল বন্ড ওয়ের জায়গায় 2টো হাইড্রোজেনকে নিয়ে আসা। ডাবল বন্ড ও মানে কি 2টো বন্ধন ছিল, 2টো হাইড্রোজেন আসা মানে কি ওখানেও 2টো বন্ধন থাকবে। কি রিয়েজেন্ট দিয়েছো? তুমি দিয়েছো জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্ক Hg গাঢ় HCl, এটাও দিতে পারো। যখন এই রিয়েজেন্টটা দেওয়া হয় এটার নাম হচ্ছে তোমার ক্লিমেনসেন বিক্রিয়া। আর কি দিতে পারো? NH2 মানে হাইড্রাজিন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইথিলিন গ্লাইকল, এই সেটটা যখন দেবে এটার নাম হচ্ছে উলফ কিসনার বিক্রিয়া। তুমি যাই সেট দাও না কেন ওই ডাবল বন্ড ওটা জাস্ট 2টো হাইড্রোজেন হয়ে যাবে। ঠিক আছে? মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে তুমি কী পাবে? অ্যালকেন পাবে, অক্সিজেন বেরিয়ে যাবে, 2টো হাইড্রোজেন চলে আসবে। এরপরে ACO2 এর সাথে বিক্রিয়া। তাহলে ACO2 যখন তুমি দেবে ওর কাজ হচ্ছে সি ডাবল বন্ড ওটা, ওর পাশের যে কার্বন সেখানে একটা ডাবল বন্ড ও করা। কি বললাম? সি ডাবল বন্ড ও, ওই যে কার্বন ওর পাশের কার্বনে ডাবল বন্ড ও করা। তাহলে ডাবল বন্ড ও করা মানে কি 2টো হাইড্রোজেন বের করতে হবে। তাহলে সি ডাবল বন্ড ও, ওর পাশে দেখো এই কার্বনটায় 3টে হাইড্রোজেন আছে। তাহলে 2টো হাইড্রোজেনকে বের করে তুমি একটা ডাবল বন্ড ও নিয়ে এসছো। এটাই ACO2-র কাজ। বোঝা গেল? তাহলে সি ডাবল বন্ড ও যেখানে আছে ওই কার্বনের পাশের কার্বনে 2টো হাইড্রোজেন বের করবে আর একটা ডাবল বন্ডেড অক্সিজেন নিয়ে আসবে। ক্লিয়ার? এরপরে তোমার কাছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, সেখানে তুমি ক্ষারীয় KMnO4 বা H+ যুক্ত K2CR2O7 যদি দিয়ে দাও, কি হবে? সেটা ডাইরেক্ট অ্যাসিড হয়ে যাবে। আবার এই রিয়েজেন্টগুলো এরকমও হয় যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করে, সেটা অ্যাসিড তৈরি করে। তাহলে তুমি 1 স্টেপেও করতে পারো, 1 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যাসিড, আবার 2 স্টেপেও করতে পারো, মানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পাবে, তারপর সেটা অ্যাসিডে রূপান্তরিত হবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে তুমি কিটোন পাবে, সেটা তারপরে অ্যাসিডে রূপান্তরিত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি অ্যালডিহাইডে হাইড্রোজেন, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম দাও, সেটা কিসে রূপান্তরিত হবে? 1 ডিগ্রি অ্যালকোহলে। বা কিটোনে তুমি যদি হাইড্রোজেন, নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম দাও, সেটা 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তরিত হবে। অ্যাসিডের ক্ষেত্রেও সেম, তুমি যদি হাইড্রোজেন, প্লাটিনাম, প্যালাডিয়াম দাও, সেটা রূপান্তরিত হবে অ্যালডিহাইড বা কিটোনে। অ্যাসিডে তুমি যদি LiAlH4 বা NaBH4 দিয়ে দাও, সেটা ডাইরেক্ট 1 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তরিত হবে। মানে এগুলো খুব তীব্র বিজারক, এগুলো হচ্ছে তীব্র বিজারক। তাহলে এরা কী করে? অ্যাসিডকে ডাইরেক্ট 2 ডিগ্রি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহলে রূপান্তরিত করে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কী, এগুলো নিশ্চয়ই জানো। মানে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল মানে যে কার্বনে OH-টা আছে সেই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল মানে যে কার্বনে OH-টা যুক্ত আছে সেই কার্বনটা 2টো কার্বনের সাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? এরপরে যখন অ্যালকাইনে Hg2+ H2SO4 দেওয়া হবে বা 1% HgSO4 20% H2SO4 দেওয়া হবে, সেটা কিসে রূপান্তরিত হয়? অ্যালডিহাইড বা কিটোনে। তো তোমার কাছে যদি অপশন থাকে যে তুমি অ্যালডিহাইডও তৈরি করতে পারো, কিটোনও তৈরি করতে পারো, তুমি কি তৈরি করবে? কিটোন তৈরি করবে। যেমন এই যে উদাহরণটা আছে HC≡CH, তাহলে এখান থেকে দেখো আমি কি করেছি, জাস্ট ট্রিপল বন্ডটাকে আগে ভাঙবে, ট্রিপল বন্ডটাকে ভেঙে সিঙ্গেল বন্ড করবে, একটা কার্বনকে ডাবল বন্ড ও দেবে, আর একটা কার্বনকে যোজ্যতা পূরণের জন্য 2টো হাইড্রোজেন দেবে। এটা হচ্ছে তোমার কাজ। তাহলে ট্রিপল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড করবে, একটা কার্বনকে তুমি ডাবল বন্ড ও দেবে, আর একটা কার্বনকে 2টো হাইড্রোজেন দেবে। ঠিক আছে? মানে জল যোগ করছি বেসিক্যালি, আর কিছু না। এখানে যেমন কেসটাই, তাহলে এখানে আমার 2টো অপশান আছে দেখো। তাহলে আমার ফার্স্ট কাজ যেটা আমি সেটা করলাম, ট্রিপল বন্ডটা ভেঙে সিঙ্গেল বন্ড করলাম। তো এখানে আমার 2টো অপশান। কী কী অপশান? আমি হাইড্রোজেন এখানে যোগ করে এখানে ডাবল বন্ডও করতে পারি, আবার হাইড্রোজেন এই কার্বনে যোগ করে এখানেও ডাবল বন্ডও করতে পারি। তাহলে কি প্রোডাক্ট পাচ্ছি আমাকে দেখে নিই। তাহলে এখান থেকে প্রোডাক্ট পাবো CH3, C ডাবল বন্ডও CH3, মানে কি পেলাম? কিটোন।
এখান থেকে কী প্রোডাক্ট পেলাম, CHO CH2 CH3 কী পেলাম, অ্যালডিহাইড। কি বলেছি, দুটো অপশান থাকলে কি করব আমি, কিটোন তৈরি করব। তার জন্য দেখো কিটোনটাই প্রোডাক্ট হিসাবে লেখা আছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার। আচ্ছা, আজ এটা বলছিলাম অ্যালডল, অ্যালডল কন্ডেনসেশন, ক্যান্নিজারোটা পড়ে আছে, আর এখানে তোমার বেঞ্জোয়েন কন্ডেনসেশন। এটা হচ্ছে তোমার বেঞ্জোয়েন কন্ডেনসেশন। ঠিক আছে, দেখো অ্যালডলটা কী হয়। তাহলে অ্যালডল বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে যেখানে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন থাকে। তাহলে আলফা হাইড্রোজেনযুক্ত অ্যালডিহাইড বা কিটোন মানে কি, এই যে সি ডাবল বন্ড ওটা আছে এর পাশের কার্বনে যদি মিনিমাম একটাও হাইড্রোজেন থাকে সেই ক্ষেত্রে তুমি অ্যালডল বিক্রিয়া করাতে পারবে। ক্লিয়ার? এই বিক্রিয়া হয় কি, জাস্ট ওইটুকু দেখব। তাহলে তোমাকে যে অ্যালডিহাইডটা দেওয়া থাকবে যেখানে আলফা হাইড্রোজেন আছে এটাকে দুবার লিখবে। কীভাবে লিখবে দুবার, একটা যেমন নর্মালি লিখি সেভাবেই লিখবে, আর একটাকে এমনভাবে লিখবে যেমন একটা আলফা হাইড্রোজেন বাইরে বেরিয়ে থাকে, মানে এইভাবে। কথাটা বোঝা গেল? যে অ্যালডিহাইডটা তুমি লিখছো সেটাকে দুবার লিখবে। একটা অ্যালডিহাইডকে তুমি নর্মাল যেভাবে লিখো CH3 সি ডাবল বন্ড OH ওইভাবে লিখবে, আর একটাকে এমনভাবে লিখবে যেমন আলফা যে হাইড্রোজেনটা আছে সেটাকে বাম দিকে একটা বেরিয়ে থাকে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এখানে রিয়েজেন্ট কী থাকে, 10% KOH থাকতে পারে, বা লঘু KOH বলা থাকতে পারে, বা 10% NaOH থাকতে পারে, বা লঘু NaOH থাকতে পারে, বা 10% BaOH এর হোল্ড থাকতে পারে, বা লঘু BaOH এর হোল্ড থাকতে পারে, বা লঘু Na2CO3 এটাও থাকতে পারে। ঠিক আছে, কীভাবে রিয়াকশানটা করবে দেখো। এই যে আলফা হাইড্রোজেন যেটা আমি বাইরের দিকে বের করে লিখেছি, এই কার্বনের সাথে এই কার্বনের একটা বন্ধন হবে। কি বললাম, আলফা যে হাইড্রোজেনটা বের করানো আছে বাইরের দিকে সেই কার্বনের সাথে এই সি ডাবল বন্ডও এই কার্বনের একটা বন্ধন হবে। যখনই বন্ধন করবে এই কার্বনটাই দেখো 5টা বন্ধন হয়ে যাচ্ছে। তার জন্য এই ডাবল বন্ড ওটাকে তুমি সিঙ্গেল বন্ড ও করবে, আর এই হাইড্রোজেনটাকে এখানে শিফট করাবে। ঠিক আছে, তো একটা জায়গায় ফ্রেশ করে লিখছি দেখো। তাহলে ফার্স্ট কাজ, যে কার্বনের আলফা হাইড্রোজেনটা আমি এভাবে লিখছি সেই কার্বনের সাথে এই যে সি ডাবল বন্ড ও ওই কার্বনটা একটা বন্ধন করলাম, এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, ওই আলফা হাইড্রোজেনটাকে এই কার্বনে আমি শিফট করাবো এটাকে সিঙ্গেল বন্ড করার মাধ্যমে। তাহলে কি হবে দেখো, CH3 CH2 এটা তো OH হয়ে গেছে, সি ডাবল বন্ড ও H। ক্লিয়ার? তাহলে এইটাকেই বলা হয় অ্যালডল। এরপরে এই অ্যালডলটা যদি জল বের করে, মানে অ্যালডলকে তুমি যদি হিট করো কি হয়, আলফা থেকে হাইড্রোজেন, তার পাশের যে কার্বনটাকে বিটা বলা হয়, বিটা থেকে OHটা বেরিয়ে যাবে। কি বললাম, আলফা থেকে হাইড্রোজেন, পাশের যে কার্বন যেটাকে বিটা বলা হয়, বিটা থেকে OHটা বেরিয়ে আলফা আর বিটার মধ্যে একটা ডাবল বন্ড হবে। মানে কি তৈরি হবে, CH3 CH ডাবল বন্ড CHO হয়েছে। আলফা থেকে হাইড্রোজেন, বিটা থেকে OHটা বেরিয়ে যাবে, আলফা আর বিটার মধ্যে একটা ডাবল বন্ড হয়ে যাবে। এই হচ্ছে অ্যালডলের গল্প। ক্লিয়ার? ওকে, আর কি ছিল, ক্যান্নিজারো। ঠিক আছে, আরেকটা রিয়েকশন কি ভুলে গেছি নাকি, অ্যালডল ক্যান্নিজারো আরেকটা রিয়েকশন মিসিং লাগছে, ক্লেজেন্স-মিডটা নেই, ঠিক ক্লেজেন্স-মিডটা। ঠিক আছে, দেখো ক্যান্নিজারো বিক্রিয়ায় কী হয়, যে ওখানে তোমার আলফা হাইড্রোজেন থাকবে না, আলফা হাইড্রোজেন থাকেনি। ঠিক আছে, তাহলে ধরো তুমি HCHO নিলে, একটা অ্যালডিহাইড, আলফা হাইড্রোজেন আছে কি, নেই। সি ডাবল বন্ড ওই কার্বনের পাশের কার্বনে কোনো হাইড্রোজেন নেই, মানে আলফা হাইড্রোজেন নেই। এখানে রিয়েজেন্ট কী থাকে, 50% NaOH দিতে পারে, 50% KOH দিতে পারে, মানে একটু গাঢ় হয় আর কি। ওখানে 10% ছিল, এখানে 50% থাকে।
কাজ কি? তোমার ফার্স্ট কাজ, যে অ্যালডিহাইডটা দেওয়া আছে সেটাকে দুবার লেখা। দুবার লিখলে একটা অ্যালডিহাইড জারিত হয়ে তার অ্যাসিডের লবণ উৎপন্ন করে, আর একটা অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহল উৎপন্ন করে। বোঝা গেল? তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা জারিত হলো। ধরো তাহলে অ্যালডিহাইড যদি জারিত হয় কী উৎপন্ন করবে? অ্যাসিড। তাহলে এক কার্বনযুক্ত অ্যাসিড কে আছে? এইচ, সি ডবল এইচ। কী বললাম? অ্যাসিডের লবণ। তাহলে তোমার যদি NaOH দেওয়া থাকে তুমি সি ডবল Na করবে, যদি KOH দেওয়া থাকে সি ডবল কে করবে। তাহলে এক কার্বনযুক্ত যে অ্যাসিডটা উৎপন্ন হয়েছে HCOOH, তার লবণ মানে HCOONA বা HCOK। আচ্ছা, এটা হচ্ছে তোমার জারণ। আর একটা অ্যালডিহাইড কী হবে? বিজারিত হবে। তাহলে অ্যালডিহাইড বিজারিত হয়ে এক কার্বনযুক্ত অ্যালকোহল তৈরি করবে। এক কার্বনযুক্ত অ্যালকোহল মানে CH3OH। ঠিক আছে? আমি এটাকে এইভাবেই দেখাচ্ছি, HCH2OH একই জিনিস, CH3OH বা HCH2OH এভাবে তুমি দেখাতে পারো। কেন দেখালাম একটু পরে বুঝতে পারবে। এই CH2টা কিসে রূপান্তরিত? তাহলে CH2OH রূপান্তরিত হলো। এই CH2টা কিসে রূপান্তরিত হলো? COONA বা COOK-তে। বাম দিকে দেখো হাইড্রোজেনটা কনস্ট্যান্ট আছে, আছে না? তাহলে একটা CH রূপান্তরিত হচ্ছে CH2OH-এ, আর একটা CH রূপান্তরিত হচ্ছে COONA বা COOK-তে। এরপর উদাহরণগুলো দেখো। দেখো এরপর আছে মিশ্র ক্যান্নিজারো। ঠিক আছে? মিশ্র ক্যান্নিজারো মানে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড আছে। ওখানে যেমন HCH দুটো সেম অ্যালডিহাইড, এখানে দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড আছে। তাহলে এখানে CH আছে দেখো, তার মধ্যে এই যে HCHOটা এটা হচ্ছে তোমার বেশি সক্রিয়। বেশি সক্রিয়। এবার সক্রিয়তার সিরিজটা এই মুহূর্তে আর বলা সম্ভব না, জাস্ট মনে রেখে দাও আর কি, এটা হচ্ছে কম সক্রিয়। তাহলে বেশি সক্রিয় যেটা হয় সেটা জারিত হয়, তার জন্য HCHOর ওই CHOটা দেখো COONA-তে রূপান্তরিত হয়েছে। C6H5CHO, তাহলে এই CHOটা কিসে রূপান্তরিত হবে? CH2OH রূপান্তরিত হবে। একটা যদি COONA-তে রূপান্তরিত হয় আর একটা CH2OH রূপান্তরিত হবে, সিম্পল জিনিস। এরপরে অন্ত আণবিক মানে একটা অণুর মধ্যেই দুটো CHO থাকবে, একটা জারিত একটা বিজারিত। তাহলে এখানে গ্লাইকোজাল আছে CHO। তাহলে প্রথমে যে উপরে CHOটা এটা কিসে রূপান্তরিত হয়েছে? COONA-তে। নিচে CHOটা কিসে রূপান্তরিত হয়েছে? CH2OH। ক্লিয়ার? তারপরে দেখো CHO একটা রূপান্তরিত হচ্ছে COONA-তে আর একটা CH2OH-এ। যদি ওখানে KOH থাকতো তো COONA-র জায়গায় COOK হতো, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বলছিলাম ক্লেইজেন-স্মিথ, এটা একটু বলে দিই। আচ্ছা, জুতো বিক্রিয়া কিছু আছে, একটু বলে দিতে হবে, এক সেকেন্ড। তাহলে এরকম কি বললাম যে ক্লেইজেন-স্মিথ, ঠিক আছে? তাহলে ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া কী হয়? ওখানে বেঞ্জাইলডিহাইড থাকে। ঠিক আছে? তাহলে বেঞ্জাইলডিহাইড মানে এখানে তো আলফা হাইড্রোজেনের কোনো গল্প নেই, আর থাকে আলফা হাইড্রোজেনযুক্ত একটা অ্যালডিহাইড বা কিটোন। তাহলে আমি নিয়ে নিচ্ছি আলফা হাইড্রোজেনটাকে কীভাবে দেখায়? এইভাবে, এটা আমরা জানি, একটু আগে দেখলাম। তাহলে কি বললাম? বেঞ্জাইলডিহাইড নিচ্ছি আর নিচ্ছি আলফা হাইড্রোজেনযুক্ত একটা অ্যালডিহাইড বা কিটোন। তো এখানে আলফা হাইড্রোজেন আছে, আমার যেরকম কাজ আমি সেরকমই করব। এই আলফা কার্বনের সাথে এই C+O কার্বনের বন্ধন করব, আর এই যে ডাবল বন্ড ওটা ছিল ওটাকে আমি OH করে দেবো। মানে এই রিংয়ে তাহলে কি থাকবে? CH2 C+OH আর এখানে OH। যদি এটাকে হিট করা হয় কি হবে? এটা আলফা, এর পাশে একটা বিটা। তাহলে আলফা থেকে H, বিটা থেকে OH জল তৈরি করবে, মানে এই রিংয়ে CH+CHO। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া হলো। এরপরে ওই বেঞ্জয়েনটা একটু বলবো। বেঞ্জয়েনটা দেখো কী হয়েছে। বেঞ্জয়েনটায় জাস্ট এই যে C+O আর এই C+O এদের মধ্যে একটা লিঙ্কেজ হয়েছে, জাস্ট এদের মধ্যে লিঙ্কেজ হয়েছে, আর এই যে হাইড্রোজেনটা এখানে শিফট করানো হয়েছে, তার ফলে এটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বেঞ্জয়েন, এটার নাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কিছু জুতো বিক্রিয়া শিখিয়ে দেবো, তাহলে এই পোর্শনটা মোটামুটি কভার আপ হয়ে যাবে। 2 মিনিট, ওকে।
আচ্ছা ঠিক আছে, তাহলে যেরকমই জুতো বিক্রিয়া দিক না কেন জাস্ট সিম্পল কিছু জিনিস মনে রাখবে তাহলেই হবে। হ্যাঁ, ধরো তোমাকে বলছে যে তুমি এই সিএনের সাথে বিক্রিয়া করো একটা অ্যালডিহাইড বা কিটোনের, তাহলে ধরো তোমার কাছে CH3 সি ডবল বন্ড CH3 এরকম একটা কিটোন আছে, এখানে বলছে এই সিএন তুমি যোগ করো, তাহলে এই সিএন মানে কি এইচ প্লাস সিএন মাইনাস, তাহলে সিএন মাইনাসটাকে তুমি এখানে অ্যাটাক করাবে। ঠিক আছে, যখনই অ্যাটাক করাবে কার্বনের চারপাশে 5টা বন্ড হয়ে যাবে, একটা বন্ড খুলে যাবে, তাহলে কী হবে CH3 সি, এখানে সিএন অ্যাটাক করেছে, এটা CH3, তাহলে যেহেতু বন্ডটা খুলে যাচ্ছে মানে ও মাইনাস হবে, তাহলে ও মাইনাস আর এখানে একটা এইচ প্লাস ছিল, এটা হয়ে যাবে OH। এগুলো সিম্পল জুতো বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা এরপর ধরো তোমাকে দিল যে তুমি যোগ করো কোথাও NaHSO3। ঠিক আছে, তো তুমি এইভাবেই যোগ করবে যে এখান থেকে তুমি H প্লাস যোগ করবে একটা, আর একটা যোগ করবে SO3 Na মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে যেমন আমি এই প্রোডাক্টটা পেয়েছিলাম, এখানে আমি কী পাবো বলো তো, আমি যদি ক্যাটায়নটা খুঁজে পাই, আচ্ছা এটা ওইস থাকবে, তাহলে এখানে CN মাইনাস ছিল, এখানে SO3 NO হবে, SO3 Na। ঠিক আছে, তাহলে তুমি যদি একটা ক্যাটায়ন খুঁজে পাও তাহলে তুমি সেখান থেকে জুতো বিক্রিয়ার প্রোডাক্টটা কী হবে লিখতে পারবে, তাই তো। আচ্ছা এরপরে আচ্ছা গ্রিগনার বিকারক যেগুলো বললাম আরেকবার বলে দিই, যে তোমার কাছে ধরো CH3 সি ডবল বন্ড H আছে, এখানে তুমি RMgx দিতে চাইছো, তাহলে আর প্লাস হয় আর মাইনাস হয়, আর MgB আর প্লাস হয় বা MgX প্লাস হয়, তাহলে আর মাইনাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে, খুলে যাওয়া মানে কি ও মাইনাস হয়ে যাবে, তাহলে CH3 এটা হচ্ছে তোমার সি, এটা MgX হবে, আর এখানে কে অ্যাটাক করেছে আর, এখানে H ছিল। ঠিক আছে, আচ্ছা যদি অ্যালকোহলের সাথে ধরো বিক্রিয়া করাবে, ধরো CH3 সি ডবল বন্ড H আছে, এখানে তুমি অ্যালকোহল দিচ্ছ একটা, আমি বলছি ROH দিচ্ছ, এখানে প্রোডাক্ট কী হবে লিখবে, দেখো দেখো অ্যালকোহল থেকে তুমি কী পাবে H প্লাস, আর এটা O মাইনাস, তাহলে এই যে H প্লাস এরকম তুমি দুটো অ্যালকোহল লিখবে, তাহলে H প্লাসগুলো এই ডাবল বন্ড ও এর সাথে জল তৈরি করবে, মানে কি পড়ে থাকবে CH3CH, এখানে থাকবে OR, এখানে থাকবে OR। ঠিক আছে, তাহলে এইভাবে বিভিন্ন রকম জুতো বিক্রিয়াগুলো তুমি করবে। হলো, এরপরে তোমাদের কাজ হচ্ছে পুরো পোর্শনটা দেখলে খাতা বা ম্যাটেরিয়াল যা কিছু দেওয়া আছে একটু পড়ো, পর্ষদের যে কোশ্চেনগুলো আছে ওখানটা একটু গো থ্রু করে নেবে। ঠিক আছে, বা টেস্ট পেপার থেকে যে আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম ওখানে একটু দেখে নেবে, কিছু এক্সট্রা রিয়াকশান পাবে, যদি মনে রাখতে পারো অবভিয়াসলি ভালো। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, সবাই তাহলে পড়াশুনো করো।